প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। নিউজ আর এক্সট্রা সরাসরি এটিএন নিউজের স্টুডিও থেকে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি এবং প্রতিদিনের মতোই আমরা এটিএন নিউজ সংবাদের চ্যানেল সারাদিনের সংবাদ শেষে আমরা চেষ্টা করি এই নিউজ আর এক্সট্রায় সংবাদের বিস্তারিত কোনো আলোচনায় যেতে। এবং সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন আমরা গতকালও আলোচনা করেছি জঙ্গিবাদ বিষয়ে, কিন্তু জঙ্গিবাদ বিষয়ে গতকাল আমাদের যে আলোচনাটি ছিল সেটি মূলত ছিল রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদকে নিয়ে তাদের রাজনৈতিক অবস্থান এবং রাজনৈতিক দায়ের জায়গা থেকে কি ভাবছেন, কিভাবে দেখছেন জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্নটি। আজকে আমরা একটু বুঝতে চাই, গতকালকের আলোচনায় আমরা দেখেছি একটি আলোচনা এসেছে যে সমাজের মধ্যেও এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে সমাজের সেই পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায় কতটা, বিশেষ করে জঙ্গিবাদ বা উগ্রবাদ বা সন্ত্রাসবাদ প্রশ্নে, এই ব্যাপারটি বোঝার জন্য আমরা তুলনামূলকভাবে একটু তরুণদের নিয়েই আজকে বসার চেষ্টা করেছি। সেখানে আমরা প্রথমে একটু পরিচিত হই যে আজকে যারা কথা বলবেন সমাজের মন, রাজনীতির দায়, বিশেষ করে জঙ্গিবাদ প্রশ্নে, তারা কারা। চলুন প্রথমে পরিচিত হই। আমাদের সাথে প্রথমেই আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক এবং একসময় দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। এবং দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন। দেখতে পাচ্ছেন ফোন নম্বর, SMS এবং সোশ্যাল মিডিয়ার ঠিকানাগুলো। আপনারা যুক্ত হবেন, মতামত রাখবেন আলোচনার সময়, সেগুলো আমাদেরকে আশা করি আলোচনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। একটু শুরু করতে চাই জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করি। গতকাল আমরা এখানে আলোচনা করছিলাম, যেটি আমরা শুরুতে একটু দর্শকদের বলার চেষ্টা করলাম। গতকালকের আলোচনায় ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সরকারের অন্যতম মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। তারা ছিলেন, তাদের সাথে ছিলেন জাহিদুল হাসান পিন্টু। আমরা সে আলোচনায় দেখেছি গত কয়েকদিন ধরে যেটি গণমাধ্যমে আসছে, একটা পরস্পর দোষারোপের জায়গা জঙ্গিবাদ প্রশ্নে। আমি আপনার কাছে যে প্রশ্নটি বলতে চাই সেটি হলো, আওয়ামী লীগ বলছে জঙ্গিবাদে মদদ দিচ্ছে বিএনপি, বিএনপি বলছে সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে তার গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য। আবার বিশেষজ্ঞরা বলছেন আমরা ঠিকঠাক স্ট্র্যাটেজি নিচ্ছি না জঙ্গিবাদ মোকাবেলায়, অর্থাৎ সরকারের স্ট্র্যাটেজি ঠিক নয়। আপনি রাজনীতি পর্যবেক্ষণ করেন, নিজেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এই যে পাল্টাপাল্টি চলছে জঙ্গিবাদের ইস্যুতে, এই পাল্টাপাল্টিটাকে প্রথমে আপনি কিভাবে দেখেন, আওয়ামী লীগের জায়গায়ও এবং বিএনপির জায়গায়ও? আপনাকে ধন্যবাদ। এবং যে দুজন সহযোগী বক্তা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে তো বটেই, এবং প্রিয় দর্শক আপনাদেরও আমার শুভেচ্ছা রইল। আমি অপেক্ষাকৃত একটু বয়োজ্যেষ্ঠ তরুণ। আপনি আমি একটু শুরু করি। জি। আপনি যদি বিবিসির আজকের যদি সংবাদ বিশ্লেষণটি শোনেন, অমিতাভ ভট্টশালী, যিনি বিবিসির বেশ নামকরা প্রতিবেদক, তিনি একটা সংবাদ দিয়েছেন যে শেখ মুজিবের মূর্তি সরানোর দাবি করে তুলেছে কলকাতার মুসলিম ছাত্ররা। এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম মাসে, বাংলাদেশের এই জন্ম মাসে, যিনি বেকার হোস্টেলে যেখানে থাকতেন ওখানে একটি তার ভাস্কর্য স্থাপিত হয়েছে, সেটা সরানোর দাবি করেছে বেকার হোস্টেলের কিছু ছাত্র। আপনি দেখেন সীমানা ছাড়ে কোথায় কোথায় গিয়েছে। কাদের মোল্লার যখন ফাঁসি হয়েছিল এবং সেই ফাঁসির দাবিতে প্রথমে তার যাবজ্জীবন হয়েছিল, ফাঁসির দাবিতে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে, শাহবাগে যখন লক্ষ লক্ষ তরুণ সমবেত হয়েছিল, তখন কিন্তু কলকাতা শহরে একটি কাদের মোল্লার পক্ষে একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে ওই সরকারের পুলিশ বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছিল। অথচ তার পরদিন এই গণজাগরণের পক্ষে কিংবা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পক্ষে তরুণদের পক্ষে একটি মিছিল হয়েছিল, সেই মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। আপনি আপনার কাছে যদি আমি ছোট্ট করে প্রশ্ন করি, এই যে জঙ্গিবাদের বিস্তার কতটুকু? এ কারণে রাজনীতি যদি রাজনীতিবিদরা প্রকৃত অর্থে করেন তাহলে কিন্তু বাংলাদেশের সমস্যা থাকার কারণ না। কারণ এই আন্তর্জাতিক যে চক্রান্ত, এটা আমার সাথে দুজনই একমত হবেন। আমি আপনাকে বলি, এই যে
আপনি কি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রকৃত রাজনীতি করছে না? আমি কি আমার বাক বিশ্লেষণে বাক বিস্তারে কি এই কথাটি ফুটে উঠেছে? নিশ্চয়ই আপনি ওঠেনি। বলেছেন যে বাংলাদেশের রাজনীতির দলগুলো যদি প্রকৃত রাজনীতি করে তাহলে জঙ্গিবাদ বিস্তার হওয়ার কথা না। হ্যাঁ, সেই অর্থে আমি বলছি আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কি প্রকৃত রাজনীতি করছে? আপনি তো আমি আমি বুঝতে চাচ্ছি না, না, আপনি আপনার বক্তব্যটি। জি, আচ্ছা, নিশ্চয়ই। কিন্তু আমার কি শব্দ চয়নের আহ, অংশ নিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ওটা ভুল বার্তা আচ্ছা, জি, চলে যাবে। আপনি সময় না, নিন। না, আমি সময় নিন না, প্লিজ। না, আমি সময় নিচ্ছি, ভুল বার্তা চলে যাবে। আম, আপনি আহ, হয়তো আপনি বইটা এখনো পড়তে পারেননি, অনেকে এখনো পড়তে পারেননি। আমার কাছে একটি বই আছে, কারাগারে রোজ নামচা, জি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জি। উনি 66 এবং 68 সালে তিনি কারাগারে বসে যে ডায়েরি লিখেছেন, সেটাই বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা এটার নাম দিয়েছে কারাগারে রোজ নামচা। অসাধারণ একটি বই। জি। এবং তিনি এখানে কিভাবে মানে যারা ধর্মে নিয়ে অপরাজনীতি করে তাদেরকে তিনি মোকাবেলা করেছেন, তিনি অন্তত 40 জায়গায় তিনি তা বিস্তৃত করেছেন। এবং রাজনীতি ভুল হলে কি হয়, আমি একটি সত্য তার কাছে উৎকলন করছি, একটু আধা মিনিট সময় লাগবে। তিনি 57 পাতায় বলছেন, মৌলানা সাহেব, তার মানে তার রাজনীতির যিনি গুরু, তার সম্বন্ধে বলছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আব্দুল হামিদ খান ভাসানী। জি, মাওলানা ভাসানী। মৌলানা সাহেব পশ্চিম পাকিস্তানে যে এক কথা বলেন আর পূর্ব বাংলায় এসে অন্য কথা বলেন। যে লোকের যে মতবাদ সেই লোকের কাছে সেভাবেই কথা বলেন। আমার চেয়ে কেউ তাকে বেশি চেনে না। তবে রাজনীতি করতে হলে নীতি থাকতে হয়, সত্য কথা বলার সাহস থাকতে হয়, আর বুকে মুখে আলাদা না হওয়াই উচিত। অনেক দুঃখের কথা উনি বলেছেন। সংকটে যখন রাজনীতিটা আসে তখন কিন্তু প্রকৃত রাজনীতিবিদদের চেনা যায়। আপনি তো প্রশ্ন করেছিলেন না আমার বাকবিস্তারের অংশ নিয়ে, যে আওয়ামী লীগ সঠিক রাজনীতি করেছে। আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া যে তার সংগ্রামী ঐতিহ্য, সেই ঐতিহ্য তাকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আপনি বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে শুরু করুন, আপনি যদি এখন জঙ্গিবাদের রাজনীতির কথা বলেন, একটু আগে একটা বইয়ের নিয়ে আমরা তিনজনই আলোচনা করছিলাম, এই যে হ্যান্ডবুক অফ টেররিজম ইন এশিয়া প্যাসিফিক। এখানে বাংলাদেশের অংশ অর্ধেক অংশ। এবং এই বইয়ে যিনি কিছুদিন আগে চলে এসছেন এখানে আমাদের 14 দেশের যে পুলিশ প্রধানদের যে সম্মেলন, এই যে রোহান গুণনাথ নায়ক, তিনি কিন্তু এই বইটা সম্পাদনা করেছেন, একজন, দুজনের একজন। আমার কাছে খুব আশ্চর্য লাগে, বিএনপি নেতাদের পক্ষ থেকে যখন এই কথাটি বলা হয় যে আওয়ামী লীগ তার নিজের প্রয়োজনে জঙ্গিবাদের বিষয়টাকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য। জি। এই গোপন এজেন্ডা বাস্তবায়নে সরকারের সুবিধাটা কোথায়, এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি বিশ্লেষণ ঠিক মতো করেন, নিশ্চয়ই আমরা আজকে খোলা মনে কথা বলবো। সাকিব ভাই বলেছিলেন যে সব কথা খোলা মনে বলা যাবে কেন? সরকারের সুবিধা হচ্ছে সেটিরও ব্যাখ্যা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। তারা বলছেন ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করা, ভোটারবিহীন নির্বাচন করা, ক্ষমতায় থেকে যাওয়ার নানামুখী আয়োজন জারি রাখা, এটা হচ্ছে গোপন এজেন্ডা। বার্টেল লিটনার যখন 2004 সালে বিখ্যাত একটি বই লেখেন, ফার্স্ট ইকোনমিক রিভিউর যে বই, বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে একটা অনেক বড় বই লিখেছেন। আমি গোপন এজেন্ডাটা ব্যাখ্যা করেছি বিএনপি নেতৃত্বের, আপনি সে বিষয়ে যদি মন্তব্য সেটাই উত্তর দিয়েছেন বার্টেল লিটনার। জি, সেখানে তিনি শুনি। বলেছেন কিভাবে জঙ্গিবাদের চাষাবাদ করা হয়েছে এবং 2001 থেকে 2006 যে শাসন আমল, সেই শাসন আমলে কিভাবে বাংলা ভাষা সৃষ্টি করা হয়েছে এবং কোথায় কোথায় কোন ভাষায় তৈরি করা হয়েছে, মিটিং হয়েছে, তিনি সব তার প্রতিবেদনে উল্লেখ করেছেন। এবং তিনি 1 বছর ধরে গবেষণা করে বাংলাদেশে ঘুরে এই বইটি বের করেছেন। আমরা সবাই জানি এই যে বার্মার উপরে যে বিখ্যাত বইগুলো তিনি লিখেছেন, বার্মার যে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে, সেটা কিন্তু মূলত লেখা কিন্তু বার্টেল লিটনারের। তিনি কিন্তু এই ব্যাপারে খুব বিশেষজ্ঞ। আমার কাছে খুব পরিষ্কার যে বিষয়টি, বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা রাজনীতির তৃণমূল পর্যায়ে আছে, তারাও কিন্তু এখনো একটা জিনিস বিশ্বাস করতে চায়, আমার যে দলটি, আমরা যে দলটি করে এসেছি ছোটকাল থেকে, যে দলটির প্রতি আমার অনুরাগ রয়েছে, সেই দল যেন মুক্তিযুদ্ধের পক্ষে থাকে। এই প্রশ্নটা কি বিএনপির নেতারা করে কখনো? নিজের কাছে কখনো প্রশ্ন করে যে কেন এই প্রশ্নটি আসে? এই যে আত্মহনন মনস্কতা, বিএনপিকে আমি বলি আত্মহনন মনস্কতা, এই আত্মহনন মনস্কতা কেন আসে? কেন এই তারা এই বিভ্রাটের মধ্যে পড়ে? কেন এই ভ্রান্তি বিলাসে পড়ে? বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ করা হয়েছে, প্রেস ক্লাবের সামনে পুলিশ প্রোটেকশনে মিছিল করতে দেওয়া হয়েছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আপনি সেই মিছিলের ভিডিও ক্লিপ আপনি নিশ্চয়ই, আপনারা সংবাদকর্মী এখনো খুঁজে পাবেন।
এই যে যখন এই কথাটি এখন এসে বলা হয় যে সরকার জঙ্গিবাদকে তার নিজের প্রয়োজনে ব্যবহার করছে, এই কথাটার সাথে আদৌ একমত না। আওয়ামী লীগের অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক না বুঝা ব্যাপারও আছে, আপনি এ নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু জঙ্গিবাদের প্রশ্নে তার অবস্থান খুব দৃঢ়, সারা পৃথিবীব্যাপী। এই ব্যাপারটি কিন্তু প্রশংসিত হচ্ছে। এবার আপনার কাছে সময় নিয়ে জনাব সুভাষ সিংহ রায়, আমি একটু যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা, সরাসরি আলোচনায় থাকি। যেটি জনাব সুভাষ সিংহ রায় বলছেন যে জঙ্গিবাদের চাষাবাদের যে সময়কালের কথা বললেন সেই সময়কাল বিএনপির শাসনামল। আমি যদি একটু অন্য প্রশ্ন জুড়ে দেই আপনার জন্য, সেটি হচ্ছে যে আপনিও রিসেন্টলি একটি আলোচনাতে বলেছেন, আমাদের কাছে তথ্যটি আছে, যে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের জন্য বড় কারণ হচ্ছে রাজনৈতিক শূন্যতা। গতকাল এখানে আপনাদের দলের নেতা জনাব রুহুল কবির রিজভী বলেছেন যে কথা বলতে দেয়া হবে না, সভা সমাবেশ করতে দেয়া হবে না, মিছিল করতে দেয়া হবে না, ফলে জঙ্গিবাদ উগ্রবাদ তো হবেই। আমার প্রশ্নটি হচ্ছে, আপনাদের বক্তব্য এরকম যে গণতন্ত্র নেই বলে জঙ্গিবাদ হচ্ছে, যদি তাই ধরে নেই, তাহলে যেই সময়কালের কথা উনি বললেন, যেটি হলো যে 2001 থেকে 2006 যে সময়কালের কথা উনি বললেন, যখন জঙ্গিবাদের চাষাবাদ হয়েছে, তখন তো আপনাদের অর্থে গণতন্ত্র ছিল, অর্থাৎ আপনারা বিরোধী দল আওয়ামী লীগকে গণতন্ত্র, মিছিল মিটিং সভা সমাবেশ করতে দিয়েছেন। তাহলে গণতন্ত্র না থাকলে আপনাদেরকে মিছিল মিটিং করতে না দিলে জঙ্গিবাদ হচ্ছে, এই কথাটি, এই অবস্থানটির ব্যাখ্যা কি? আমি দিচ্ছি, আপনাদেরকে যদি কাল মিছিল মিটিং করতে দেয়া হয়, জঙ্গিবাদ চলে যাবে? আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনি প্রথমে বলেছেন, আমি একটা জায়গায় বলেছি, কোনো একটা জায়গায়, আমি জানি না ঠিক কোনটা স্পেসিফিক্যালি বলেছেন, টক শোতে বলেছেন। হ্যাঁ, আমি সেখানে স্পেসিফিক্যালি বলেছি অনেকগুলো কারণের একটি কারণ হচ্ছে গণতন্ত্রহীনতা। আচ্ছা, অনেকগুলো কারণ, জঙ্গিবাদ তো বৈশ্বিক বিষয়, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা এখন প্রত্যক্ষ করছি, কিন্তু সব দেশে জঙ্গিবাদের কারণ কিন্তু এক নয়। এবং আমাদের যে সমাজটা, এটা কিন্তু ধর্মভীরু একটি সমাজ, কিন্তু ধর্মান্ধ নয়। সুতরাং জঙ্গিবাদ বিষয়টা, এক্সট্রিমিজম যেটা, সেটা কিন্তু আমরা অতীতে দেখিনি সেভাবে। জঙ্গিবাদের প্রথম উদাহরণ আমরা কখন দেখলাম? আমরা দেখেছি রমনার বটমূলে, আমরা দেখেছি উদীচীর সম্মেলনে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা দেখেছি সিপিবির মিটিংয়ে। সালটা কত মনে করে দেখুন তো, সালটা কিন্তু 96 থেকে 2001 সাল। সুতরাং জঙ্গিবাদের জন্মই হয়েছে 2001 থেকে 2005-এ, কথাটি বোধহয় সেই অর্থে সঠিক নয়। এবং কিন্তু আমরা তো এটাও জানি তথ্যে যে 1991 থেকে 95 যে সময়কাল, তখন হরকাতুল জিহাদের কিন্তু প্রকাশ্যে সমাবেশ দেখা গেছে, সেটাও তো আমরা দেখেছি, তখন আপনাদের শাসনামল ছিল। জঙ্গি হামলা হয়নি, আমি সেটা বলছি। জঙ্গি হামলা প্রকাশ্যে যখন হয়েছে, মানে যেটা হামলা বলি আমরা, হ্যাঁ, সেটা হয়েছে রমনা বটমূলে, সেটা হয়েছে উদীচীর সম্মেলনে, সেটা হচ্ছে সিপিবির মিটিংয়ে। তারপরে হয়েছে 2005-এ, যখন 64টা জেলায় একসঙ্গে সিরিজ বোমা হামলা আমরা দেখি। সেটা 2005 সালে যখন আপনারা ক্ষমতায়। যখন আমরা ক্ষমতায়। মজাটা হচ্ছে, আমরা ক্ষমতায় থাকা অবস্থাতেই বাংলা ভাইকে গ্রেফতার করি, জেএমবির যিনি প্রধান ছিলেন, যিনি এই ঘটনার নায়ক ছিলেন, এবং ঠিক 6 মাসের মধ্যে তার বিচারের আওতায় আনি, 1 বছরের মধ্যে তার ফাঁসি কার্যকর করা হয়। অর্থাৎ বিএনপির সময়ে যেই জঙ্গি হামলাটি হয়েছে, সেই হামলার যিনি নায়ক, হু ওয়াজ দি মেইন ম্যান অফ দ্য সিন, তাকে ধরা হয়, তাকে ক্রস ফায়ারে না দিয়ে, তাকে লোকচক্ষুর অন্তরালে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মেরে না ফেলে তাকে বিচারের মুখোমুখি করা হয়, তার কাছ থেকে তথ্য জানা হয়, এবং যে কারণে কিনা আমরা 2005 থেকে কিন্তু দীর্ঘ সময় দেখেছি যে সেভাবে কিন্তু আর কোনো জঙ্গি হামলা বাংলাদেশে হয়নি। তার পরবর্তীতে যখন জঙ্গি হামলা শুরু হলো, আপনি একটু মনে করে দেখুন তো, সেটা কিন্তু 2014-15 যে সময়টাতে ভয়াবহ, আপনি বলুন শিক্ষক, ব্লগার, লেখক, প্রকাশক, মসজিদের ইমাম, পুরোহিত, মানে আমি বলতে চাচ্ছি যে সমাজের নির্বিশেষে, শ্রেণী পেশার, ধর্ম, বর্ণ, সব, এবং দেশি বিদেশি বিশেষ করে মানুষ জঙ্গিবাদের শিকার হলেন। এবং এই ঘটনাটি বাড়লো ঠিক 2014 সালে, যে একটি প্রহসনমূলক নির্বাচন হলো, যে অর্থাৎ যেটা আসলে নির্বাচনই নয়, 153টি আসনে যখন ভোট হয় না, কিন্তু 153টি আসনে আপনি যদি জয়লাভ করেন তাহলে অটোমেটিক্যালি আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারেন, অর্থাৎ একটা পার্লামেন্ট হলো, একটা সরকার তৈরি হলো জনগণের একেবারেই কোনো সংশ্লিষ্টতা ছাড়া। তার পরপরই কিন্তু আমরা দেখলাম জঙ্গিবাদের উত্থান, এবং ঠিক তখনই আমরা একই সঙ্গে এটাও লক্ষ্য করলাম যে সরকারের মধ্যে সহিষ্ণুতা একটি বিরাট ঘাটতি
আমরা খেয়াল করলাম এবং একটু আমরা ছোট্ট করে দেখলাম জিজ্ঞেস যে করে নিই, জি, নির্বাচনটি যদি আপনি যেভাবে বলছেন তাতে গ্রহণযোগ্য কিংবা সব দলের অংশগ্রহণে হতো, তাহলে তার পরবর্তীতে আমরা এখন জঙ্গিবাদের যে চেহারা দেখতে পাচ্ছি সেটা তাহলে থাকতো না, আপনি বলতে চাচ্ছেন? নির্বাচনটি যদি গ্রহণযোগ্য হতো তাহলে এখন সরকারের যে দমন পীড়নমূলক আচরণ আমরা দেখি, অসহিষ্ণুতা দেখি এবং ভীষণ রকম পরম মানে ভিন্ন মতের প্রতি যে এক ধরনের হিংস্রতা আমি বলবো, সেটা কিন্তু হতো না। এবং কিন্তু সরকারের বক্তব্য হচ্ছে নির্বাচনে আপনারা যাননি, সেটা আমরা দায় আওয়ামী নির্বাচনে লীগের নয়। নিশ্চয়ই ফলে ফলে শুধু নির্বাচন সুষ্ঠু করার দায় তো একা সরকারের নয়, অবশ্যই বা সবাইকে নিয়ে করার দায় একা সরকারের নয়। এখানে যদি আপনারা ডিসাইড করেন যে আপনারা নির্বাচনে আমি যাবেন না, আপনাকে এটার দুটো ব্যাখ্যা দেব। না, এক নম্বর হচ্ছে যদি সরকারের সত্যি সদিচ্ছা থাকতো, আপনার নিশ্চয়ই টেলি সংলাপের কথা মনে আছে বিএনপি চেয়ারপারসন এবং বর্তমান প্রধানমন্ত্রীর। সেই টেলি সংলাপে কিন্তু বারবারই বিএনপি চেয়ারপারসন বলছিলেন যে 29 তারিখে আমি হরতাল ডেকেছি, 28 তারিখে হরতাল আছে, আমি এরপরে যে কোনো দিন আপনার সঙ্গে বসতে রাজি আছি। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম সেখানে তারিখটি মুখ্য ভূমিকা পালন করলো, এজেন্ডাটি নয়। যদি এজেন্ডা মুখ্য হতো তাহলে তারিখ 1 হোক, 2 হোক, 10 হোক, 20 হোক, 25 হোক, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ এজেন্ডার উপরে তারিখটা প্রাধান্য পেল, এক। অর্থাৎ এখানে সরকারের সদিচ্ছার একটি বড় অভাব ছিল। 2 হলো সরকার যদি চাইতেন তাহলে 106 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের আরেকটু সময় নিয়ে বিচার বিভাগের সাহায্য নিয়ে একটি আলোচনার ব্যবস্থা করতে পারতেন এবং নির্বাচনটি ইনক্লুসিভ করতে পারতেন। আমি দুটো ব্যাখ্যা দিব বলেছিলাম, আমি তৃতীয় আরেকটি ব্যাখ্যা দিচ্ছি, আমাকে একটু সময় দিন। হ্যাঁ, কিন্তু আমি ব্যাখ্যাটা দিয়ে নেই। জি জি, আমার জি, প্রশ্নটা অন্য আমার জায়গায়। আপনি যদি বারবার ইন্টারাপ্ট করেন আমি কিন্তু বলতে পারবো না। জি প্লিজ বলুন। আমি আমার তৃতীয় ব্যাখ্যাটি প্রায় ভুলে গেছি। আচ্ছা, ইন্টারাপ্ট ছাড়া আমি বলছি, করবেন না ইন্টারাপ্ট। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে সরকার বলেছিল যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, এই নির্বাচনটি যদি না হয় তাহলে সম্ভবত সরকারের কথাবার্তায় আমাদের যেটা মনে হয়েছে যে সংবিধান একেবারে মানে কোরআন শরীফ এবং সংবিধান বলতে আর কিছু থাকবে না নির্বাচনটি না হলে, এবং সে কারণে নির্বাচনটি করা হচ্ছে এবং নির্বাচন করবার পরপরই সবার অংশগ্রহণমূলক আরেকটি নির্বাচনের ব্যবস্থা সরকার করবে। কিন্তু আনফরচুনেটলি সরকার যখন দেখলো যে এই নির্বাচনটি না করেও আসলে পার পেয়ে যাওয়া যাচ্ছে এবং ক্ষমতায় থাকা যাচ্ছে ন্যায্যতার অভাব সত্ত্বেও, তখন সরকার ঠিক করলো যে আর নির্বাচনে যাওয়ার দরকার নেই এবং সরকার এটাকে কন্টিনিউ করলো এবং তারা এখনো কন্টিনিউ করছে এবং পরবর্তী যে নির্বাচন যেটা 2018 শেষে পেন্ডিং আছে সেই পর্যন্ত তারা কন্টিনিউ করবার কথা ভাবছে। এখন আমি যে কথাটি বলছিলাম যে যদি এটি জনগণের ভোটে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতো তাহলে আজকে আমরা বিরোধী দলের উপরে যে ধরনের অগণতান্ত্রিক আচরণ দেখি সরকারের, সেটা হয়তো আমরা দেখতাম না। যেমন ধরুন আওয়ামী লীগ সমাবেশ করছে একটির পর একটি, আওয়ামী লীগ কিন্তু ভোট চাইছে, বগুড়াতে ভোট চেয়েছে, তারপরে নোয়াখালীতে ভোট চেয়েছে, লক্ষ্মীপুরে ভোট চেয়েছে, আমরা দেখেছি। কিন্তু বিএনপি ঢাকায় পর্যন্ত একটি সমাবেশ করবার অনুমতি পাচ্ছে না। বিএনপি ওই চার দেয়ালে, ওখানে বিএনপি কে যদি সমাবেশ করতে দেয়া হতো, মিছিল মিটিং করতে দেয়া হতো, তাহলে কি জঙ্গিবাদী তৎপরতাগুলো হতো না? আমি সেভাবে দেখছি না। আমি বলতে চাচ্ছি যদি ওভারঅল পলিটিক্যাল ফিল্ডটা লেভেল প্লেইং ফিল্ডে থাকতো, যদি ওভারঅল বাংলাদেশে একরকম গণতান্ত্রিক বাতাস বইতো, অর্থাৎ প্রত্যেকে তার মত প্রকাশের স্বাধীনতা, তার রাজনীতি করবার স্বাধীনতা, তার চিন্তার স্বাধীনতা, তার বিবেকের স্বাধীনতাকে এক্সারসাইজ করতে পারতো, তাহলে জঙ্গিবাদ নামক তৃতীয় যে ফোর্সটি সেটি এভাবে উত্থিত হওয়ার কথা নয়। একই অর্থেই একই প্রশ্নটি করেছিলাম আমি। তাহলে 2001 থেকে 5 পর্যন্ত আপনার ভাষায় গণতন্ত্রের যেটুকু বাতাস ছিল, যেখানে বিরোধী দল মিছিল মিটিং করতে পারত, সেইখানে তাহলে অত বড় সব জঙ্গিবাদী আক্রমণ কিংবা হামলা, বিশেষ করে 63 জেলায় 500 জায়গায় বোমা হামলার মতো যে ঘটনা এবং আরো যেগুলো ছিল, তাহলে এটি কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে মিছিল মিটিং সমাবেশ কিংবা একটি ইনক্লুসিভ নির্বাচন করার সাথে কি শুধুমাত্র জঙ্গিবাদের সম্পর্ক আছে? এটাই বোধহয় আমি বুঝতে চাচ্ছি। কারণ আপনি বলবেন নিশ্চয়ই এই প্রশ্নটি থাকলো, কারণ এটারই বিস্তারিত আলোচনা আমরা যেতে চাই। অবশ্যই বলবেন আপনি। আমি একটা লাইন যোগ করে দিচ্ছি। 2001 থেকে 2005-এ আপনি কিন্তু ওই একটি উদাহরণ দেখাতে পারবেন 64টি জেলায় একত্রে বোমা হামলা। কিন্তু আপনি যদি আমরা রাজশাহী, বাগমারা অনেকগুলো এলাকার উদাহরণ দেখাতে পারবো। আপনি যদি 2014 থেকে 2016-র হিসাব আনেন, সেটা শতাধিক হামলা হয়েছে, জঙ্গি শতাধিক হামলা, এবং প্রতিদিন পত্রিকা খুললে আপনি
গতকালকেও পত্রিকায় আপনি দেখেছেন দিনাজপুরে এ ধরনের ঘটনা ঘটেছে। তো জি আমরা সুতরাং আসবো আবারও আপনার কাছে। যেই এক্সটেন্টটা এখন হচ্ছে সেই এক্সটেন্টের ধারে কাছেও 2001 থেকে 5-এ ছিল না। জনাব জুনায়েদ সাকি, আপনি কি আপনি কি উত্তরে প্রতিক্রিয়ায় কিছু বলবেন, না আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে যাব? মানে প্রশ্ন যে আলোচনাটা আচ্ছা আপনি বলুন, কারণ কোনো প্রশ্ন থেকে করেন, নাহলে আমি যে আলোচনা হচ্ছে আমার নিশ্চয়ই একটু করি। বলুন। না, আজকে আপনার বিষয় হচ্ছে যে সমাজের মন রাজনীতির দায়। তো আমি প্রথমে একটা কথা বলে নেই। আমি প্রথমে রাজনীতির মনটা বুঝতে চাইলাম, তারপর সমাজের মনের আলোচনায় যাব। আমি যে জিনিসটা একটু প্রথমে বলতে চাইছি যে কোনো একটা বিশ্লেষণ করা মানে কিন্তু কোনো মানে কোনো কিছু জায়েজ করা না। মানে আমরা যখন একটা রোগের প্রতিকার চাই তখন রোগটাকে শনাক্ত করতে চাই এবং তার সব দিক থেকে তাকে শনাক্ত করা দরকার। এখন কেউ যদি রোগ শনাক্ত করা হচ্ছে এবং সেটা কেন গড়ে উঠছে সেটার দিকে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, তখন মনে হচ্ছে যে বোধহয় ওইটাকে জাস্টিফাই করা কিংবা ওইটাকে জায়েজ করা কিংবা ওটার পক্ষাবলম্বন করা হচ্ছে কিংবা প্রশ্রয় দেওয়া হচ্ছে। এইভাবে লেবেলাইজ করার একটা চল আমাদের সাম্প্রতিক সময়ে বেশ প্রবল হয়ে উঠেছে। ফলে যেটা হচ্ছে যে সমাজের মধ্যে বিশ্লেষণ করার প্রবণতাও কমে যাচ্ছে, কেননা বিশ্লেষণ করতে গেলেই কোন ছাপ আপনি খাবেন এবং এই ছাপ খাওয়ার একটা মাঝে যা আছে, মানে এটা এমনি এমনি না আর কি, এটা একটা মাঝে যা আছে বিভিন্ন জায়গা থেকে। ফলে পুরো পরিস্থিতিতে কিন্তু একটা এটাকে বলে সৃজনশীলতার বিরোধী একটা জায়গা তৈরি হয়, অর্থাৎ আপনি অসৃজনশীল কিংবা সৃজনশীলতার বিরোধী একটা অবস্থা সমাজের মধ্যে তৈরি হয়, মানুষ চিন্তা করতে খুব আগ্রহী হয়ে ওঠে না। তো আমি এত কথা বললাম এই কারণে যে আসলে জঙ্গিবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে যখনই আমরা বলছি যে ধরুন জঙ্গিবাদ মানে বলতে আমরা বোঝাচ্ছি যে কিছু লোক তারা একটা মানুষ মারতে উদ্যত হচ্ছে এবং মানুষ মারছে বোমা মেরে, মানুষ মারছে গুলি করে, মানুষ কাছে চাপাতি দিয়ে কুপিয়ে এবং নানান ধরনের কখনো অভিযোগ আছে কখনো অভিযোগ নাই, নানান কিছু। এখন কাউকে তো হত্যা করতে লাইসেন্স দেওয়া যাবে না, সেটা রাজনীতি উদ্দেশ্য এগুলো মানে এটা তো তাহলে তার রাষ্ট্র থাকে না। রাষ্ট্র যতক্ষণ আছে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এবং সেটার দায়িত্ব আমরা ট্যাক্স দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী এই কাজটা করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অন্য সকল মানে বাহিনীর পার্থক্য হচ্ছে এই যে তারা একটা আইনের উপর দাঁড়িয়ে থাকা বাহিনী, তারা সাধারণ কোনো মার্সেনারি বাহিনী না, কোনো ভাড়াটে বাহিনী না, গুন্ডা বাহিনী না কিংবা খুন করার বাহিনী না, তারা একটা আইনের উপর দাঁড়িয়ে থাকা, আইন প্রতিষ্ঠার জন্য তারা একটা বাহিনী। কাজেই তার সংবিধান আছে, আইন আছে, সে আইনের ভিত্তিতে সে জনগণের নাগরিকের সুরক্ষা দিবে। কাজেই আইন শৃঙ্খলা বাহিনী যখন যা করছে আমাদের দেখার বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী নাগরিকদের সুরক্ষা দিচ্ছে কিনা, দেওয়ার তারা চেষ্টা করছে, সেক্ষেত্রে তারা আইনটা যথাযথভাবে অনুসরণ করছে কিনা। সেখানে ব্যত্যয় হলে আমরা নিশ্চয়ই কথা বলবো, কেননা ওইটা আইন শৃঙ্খলা বাহিনীর নিজের ন্যায্যতার জন্য খুব জরুরি। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিন্তু জনগণের আস্থা থাকবে না। সে যদি একজনকে ধরে নিয়ে তারপর বলে যে না তাকে ওখানে পাওয়া গেছে এবং ওইখানে কি বলে অভিযানের সময় মারা গেছে, এইরকম ভাবে যদি খবর বেরোতে থাকে এবং ঘটনা যদি সত্য হয়, তখন কিন্তু মানুষের মধ্যে আস্থার সংকট দেখা দিবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ন্যায্যতা নিয়েই প্রশ্ন উঠবে। সে কারণেই আইন শৃঙ্খলা বাহিনী যাতে আইনানুগভাবে এবং জনগণকে আস্থায় নিয়ে জনগণের সুরক্ষা দেয় এবং যারা জনগণের ক্ষতি সাধন করতে চাচ্ছে, নাগরিককে হত্যা করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করে, তার জন্য নিশ্চয়ই তাদের ভূমিকা পালন করতে হবে এবং আমরা সেই বিষয়ে নিশ্চয়ই তাদেরকে সমর্থন করব। আমাদের কাজ এখানে আসে বসা আইন শৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেওয়া না, মানে তারা কিভাবে পদ্ধতিতে কাজ করবেন, তারা কিভাবে জঙ্গি ধরবেন, কোথায় নাগরিককে সুরক্ষা দেবেন, এটা আমি এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না, আমি কিছুই জানি না। কাজেই আমি ওই বিষয়ে কথা বলবো না। যদি এই ধরনের একটা গোষ্ঠী, একটা গ্রুপ, প্রথমে হয়তো কয়েকজন, তারপরে হয়তো ধরেন তাদের সাথে সংখ্যা আরো বাড়লো কিংবা একটা মানে ফোর্সই দাঁড়িয়ে গেল, এই যে যারা আজকে হত্যা করতে উদ্যত হচ্ছে ধর্মের নাম নিয়ে কিংবা বেহেস্ত পাওয়ার কথা বলে তাদেরকে হয়তো এই জায়গায় নিয়ে আসা হচ্ছে, নানানভাবেই তাদের মোটিভেট করা হচ্ছে। কেন তারা মোটিভেটেড হচ্ছে, কেন তারা মানুষ মারতে উদ্যত হচ্ছে, এর যদি আর কোনো কারণ থেকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, হ্যাঁ এমনকি ধর্মীয়, তাহলে সেই জায়গাগুলো আমরা অনুসন্ধান করার চেষ্টা করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, তাদের আইনানুগভাবে কাজ করছে কিনা সেটা দেখার বাইরে আমাদেরকে এই বাকি জায়গায় মনোযোগ দিতে হবে। তাহলে এই জঙ্গি বাহিনী কি অপার্থিব কোনো ব্যাপার, মানে অর্থাৎ মানে তারা কোথা থেকে এসছে, কেন এসছে আমরা জানি না, তারা হয়তো একটা ভূমিকা মানে এখানে খুন করে ফেলতেছে, এরকম তো কোনো ব্যাপার না। তারা এই সমাজ থেকে উদ্ভূত, কাজেই কোনো না কোনোভাবে তার সামাজিক রাজনৈতিক যোগাযোগ আছে, সেই যোগাযোগের জায়গাগুলো চিহ্নিত করা দরকার। জঙ্গি বাহিনী এলিয়েন নয়, তারা এই সমাজ থেকে কিংবা চারপাশ থেকেই আসছে, কিন্তু
কেন এসছে, কারণগুলো কি, সামাজিক, রাজনৈতিক, সেই সাংস্কৃতিক, জায়গাগুলোতে এই আলোচনাটা আমি এই আলোচনাটাই যেতে চাই। একজন দর্শকও সম্ভবত এই আলোচনায় অংশ নিতে চান। আপনি আপনার পরিচয় বলে অংশ নিন, বলুন আপনার প্রশ্ন কিংবা আমার মতামত। নাম নজরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। জি প্লিজ। আমার কথা হলো, ব্যারিস্টার সাহেব শুধু বলে এই আমলে এটা হয়েছে, এই আমলে এটা হয়েছে। বর্তমান জঙ্গলি বিরোধী সরকারের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান অত্যন্ত সুন্দর। আমরা এটা অনুভূত হইতেছে। কিছু লোক মারতেছে, কিছু লোক ধরতেছে। যে ধরতেছে সেটার কথা তো উনি বলতেছে না। এই যে মুফতি হান্নানকে ধইরা তো অনেক দিনই রাখলো, ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ কইরা তো অনেক কথাই পাওয়া গেল। তা এগুলো যে বারবার বলা হয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকে ছোট করে দেখতেছে, একজন ব্যারিস্টার হইয়া এই ধরনের কথাবার্তা আমাদের। আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আপনার পর্যবেক্ষণের মতামত নেওয়ার চেষ্টা করব। থাকুন নিউজ আর এক্সট্রায়, আসছে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা। আমরা কথা বলছি জঙ্গিবাদ প্রশ্ন এবং সমাজের মন, রাজনীতির দায়, সব নিয়ে। আপনারাও যুক্ত হতে পারেন। ফোন নাম্বার, SMS, অন্যান্য যে গণমাধ্যম, তার মাধ্যমে যুক্ত হন আমাদের অনুষ্ঠানে। আমরা ছিলাম জোনায়েদ সাকি আপনার সাথে আলোচনায়। আমি যদি একটু সরাসরি এবার আলোচনাটা করতে চাই, কারণ যখনই এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় বসি, আওয়ামী লীগ বিএনপির দোষ, বিএনপি আওয়ামী লীগের দোষ, কিংবা বামরা আওয়ামী লীগ বিএনপি দুটোরই দোষ, এইরকম আলোচনায় আমরা ঘুরপাক খেতে থাকি। আমি আজকে মূলত আসলে চাই না সে আলোচনায় থাকতে, যে কারণে ইন্টারাপ্টও করছি। সেটি হচ্ছে, আমাকে একটু বুঝতে দেন, কিংবা জনগণ কিংবা দর্শককে একটু বুঝতে দেন এই বিষয়টি, যে যখন রাজনীতিতে ধর্মের ব্যবহার হয়, শিক্ষা সাম্প্রদায়িকীকরণ হয়, যখন ধর্মীয় দলগুলোকে নিয়ে আমরা রাজনৈতিক জোট করি, তখন কি সমাজে, অর্থাৎ ধর্ম বিশ্বাস মানুষের যেটি, সেটাকে যদি আমরা সুরসুরি দিয়ে রাজনীতিতে কাজে লাগাতে থাকি, তখন কি সমাজের মনও বদলাতে থাকে না? এবং সমাজে সেইভাবেই কি সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি এক ধরনের আশ্রয় প্রশ্রয় পায় না? এটি বুঝতে চাই জনাব জোনায়েদ সাকি, আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনি মানে এই অনেক কথা আপনি বলে ফেলেছেন, ফলে যেটা হচ্ছে যে এই নিশ্চয়ই ঘটে। কিন্তু আমাকে একটু জায়গাটা শেষ করতে দেন। আমি বলেছিলাম যে আইন শৃঙ্খলার বাইরে যদি আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কারণগুলো খুঁজতে চাই, তাহলে আমাদের কিছু পয়েন্ট বলতে হবে। এখানে আমি নিশ্চয়ই, আমাকে অত সময় দিবেন না, প্রত্যেকটা বিষয় বলতে পারবেন। আমি যদি রাজনৈতিক দিকটা একটু বলি, এখন জঙ্গিবাদ একটা এই বিশেষ ধরনের জঙ্গিবাদ, মানে ধর্মীয় রাজনীতির অনেকগুলো ধরন আছে। একটা মৌলবাদী রাজনীতি আছে এবং তারও একটা ফ্যাসিবাদী প্রকাশ আছে। কিন্তু এই সাম্প্রতিক সময়ে, কিংবা এটা আপনি 70 দশক 80 দশক থেকে যে মাত্রায় এই তালেবান, আল কায়দা উত্থানের পরপর এবং আজকে পর্যন্ত আইসিস পর্যন্ত সে আন্তর্জাতিকভাবে যে জিনিসটা তৈরি হয়েছে, এইটার একটা কিন্তু প্রত্যেকটা ঘটনার বিশেষ বিশেষ রূপ আছে। তার অভ্যন্তরীণ বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা। একটা বাস্তবতা কিন্তু হিসেব করতে হবে। আফগানিস্তানে রাশিয়ার উপস্থিতি এবং তালেবানি উত্থান, এগুলোর পরস্পর বিচ্ছিন্ন নয়। আপনার মানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উপস্থিতি, প্যালেস্টাইনের উপরে একটা লাগাতার গণহত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি সামরিক এবং অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায়, এবং তাদের মধ্যপ্রাচ্য নীতি, সৌদি আরব কেন্দ্রিক যে জোট, এবং যে জোটটা আসলে মূলত ইসরায়েলের এই আধিপত্যটাকেই পরোক্ষভাবে সহায়তা করেছে, এবং তারা শেষ পর্যন্ত মিলে যে সমস্ত নীতিগুলো ইরাকের উপরে, লিবিয়ার উপরে, সিরিয়ার উপরে নিয়েছে, এবং তার সাথে এর কিন্তু বিচ্ছিন্ন ব্যাপার নয়। ফলে এই যে আন্তর্জাতিক ঘটনাবলী ঘটছে, সবটা হয়তো আমরা এখনই বদলে ফেলতে পারবো না। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। তবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কারণগুলো এবং সামগ্রিকভাবে জনগণের স্বার্থের পক্ষে কথা বলতে পারে, এবং সেটা বলা তার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গা থেকে দায়িত্ব। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গা দেখলে, আপনি যেটা লিখেছেন সমাজের মন, রাজনীতির দায়িত্ব, আমাদের সমাজটা কিন্তু গণতান্ত্রিকই ছিল। এখানে বহুমত আছে। আপনি যদি ধর্মচিন্তার দিক থেকে তাকান, ধর্মের মধ্যেও কিন্তু অনেকগুলো ধারা আছে, এবং দীর্ঘকাল ধরে তারা পরস্পর মতপার্থক্য সত্ত্বেও এক ধরনের শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। আপনি যদি মানে শ্রী চৈতন্য থেকে লালন শাহী পর্যন্ত আপনি যদি জনসমাজের মধ্যে যে দার্শনিক চিন্তা এবং ধারা দেখেছেন, তাহলে দেখবেন যে বহু মত, বহু চিন্তা, শান্তিপূর্ণ সহাবস্থান। সেখানে যে কখনো কোনো টেনশন হয় নাই তা না, কিন্তু তারপরেও একটা শান্তিপূর্ণ ধারা
সেখানে বজায় ছিল। কারণ আমাদের সমাজের মনের মধ্যে কিন্তু একটা বহুমত গণতান্ত্রিক চিন্তার জায়গা আছে, কিন্তু রাষ্ট্রশক্তি যখন থেকে খুব বেশি রকম এককেন্দ্রিক। এখন জঙ্গিবাদের বিরোধিতা করছেন কেন? কারণ জঙ্গিবাদ কিন্তু এক ধরনের ফ্যাসিবাদ, স্বেচ্ছাচারিতন্ত্র। আপনি আমার মতের পক্ষে না থাকলে গর্দান নাই। এই যে একটা অথরিটেরিয়ানিজম এবং খুবই মিলিটারি অথরিটেরিয়ানিজম, মানে সামরিক বলপ্রয়োগের মধ্য দিয়ে, সেই অথরিটেরিয়ানিজমের চর্চা কি আমরা অন্য কোনোভাবে করিনি? আমাদের রাষ্ট্রকে ক্রমাগত অথরিটেরিয়ান হয়ে ওঠে নাই, ক্রমাগত স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী প্রবণতা সম্পন্ন হয়ে ওঠেনি? রাজনীতিকেও ক্রমাগত অন্য রাজনৈতিক পরিসরগুলোকে সংকুচিত করেনি, গণতান্ত্রিক পরিসরগুলোকে নাই করে দেয়নি? এই দেয়ার ফলাফলটা কি হয়েছে? আপনি যখন পুরো রাষ্ট্রশক্তি যখন ক্রমাগত একটা অথরিটেরিয়ান হয়ে উঠতে থাকে, সমাজের মধ্যে কিন্তু ক্রমাগত অথরিটেরিয়ানিজমের বিভিন্ন ধরনের অথরিটেরিয়ানিজম, এটা রিলিজিয়াস অথরিটেরিয়ানিজম, আপনি হয়তো অন্য নামে অথরিটেরিয়ানিজম চর্চা করছেন। একটু আমি শেষ করে নিই, এই প্রবণতাটা বাড়ে। আচ্ছা, এখন আমি এখানে বাক্যটা হচ্ছে, আপনি আমাকে বলেছেন যে বামপন্থীরা কেন পারে না। না, বামপন্থীরা কেন পারে না সে আলোচনাটা আমরা একটু পরে যাই, কিন্তু আপনি যখন বলছেন রাষ্ট্রশক্তি, রাষ্ট্রশক্তিকে আমি বায়ুবিবাহে বুঝতে চাই না। রাষ্ট্রশক্তি বা রাষ্ট্র সাধারণত পরিচালনায় আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে দেখেছি। আপনি কি পরিষ্কার করবেন তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল একচেটিয়া বা যেটা কি বলছেন আপনি যে অথরিটারিয়ান অথবা টোটালিটারিয়ান যে রাজনীতি করেছে তার ফলাফল আজকের জঙ্গিবাদ? তার ফলাফল হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর এমনভাবে সংকুচিত হয়েছে, তার ফলাফল জঙ্গিবাদ। তার ফলাফল হচ্ছে পরোক্ষভাবে দেশে অথরিটেরিয়ানিজমের নানান প্রবণতা বৃদ্ধি, অথবা অথরিটেরিয়ানিজম আন্তর্জাতিক ঢেউ আকারে আসলো, তাকে প্রতিরোধ করতে জাতীয়ভাবে কোনো ঐক্য না থাকা, বিভেদের জায়গা তৈরি হওয়া, এবং এই বিভেদকে কাজে লাগিয়ে ওই জঙ্গিবাদী শক্তির আরো সক্রিয় হওয়া। আমি আপনি একটা প্রশ্নটি এবং পরে যাই, জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে অবশ্যই ব্যাখ্যা করবেন। জনাব সুভাষ সিংহ রায়, একচেটিয়াকরণ স্বেচ্ছাচারী রাজনীতির ফলাফলে এই ধরনের জঙ্গিবাদ আশ্রয় প্রশ্রয় কিংবা বেড়ে উঠছে, আপনার মন্তব্য শুনি। কঠিন প্রশ্ন, সমাজ বদলে যাচ্ছে, কঠিন প্রশ্ন। জি। এবং একটু আগে সাকিব ভাই বললেন না প্রথম দিকে যে ছাপ ছাপ মেরে দিবে, তা ছাপ খাওয়া মানুষরা কিন্তু তাদের উপরে আবার সার্চ লাইটে আলোটা বেশি পড়ে। এটাও কিন্তু বাংলাদেশের একটা বড় ট্রেন্ড তৈরি হয়েছে, এটাও কিন্তু মনে রাখা দরকার। আপনি রাজনীতির দায় তো অবশ্যই আছে। আপনি যখন হলিউডের ঘটনার পরপরই যখন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আবারও প্রধানমন্ত্রী হবেন স্বপ্ন দেখছেন, আপনি যখন তার বিবৃতিতে বলেন রক্তাক্ত অভ্যুত্থান, তখন আপনার বোধের সংকট আছে। উনি কোথায় বলেছেন এটা? তার বিবৃতিতে বলেছেন একদম সাদা সাদা, আমাকে একটু তারিখটা বলেন। হ্যাঁ, একদম পয়লা জুলাই রাত্রি, না রাত্রি পরের দিন আমাকে না, 2রা জুলাই ম্যাডাম, 2রা জুলাই প্রত্যেকটা পত্রিকায়, না না এটা কি জানো উকালতির মাঠ পাস দিলে হবে না। 2রা জুলাই পত্রিকার নাম বলেন, সব পত্রিকা এসেছে। না সব বললে হবে না, নাম বলবেন। একদম রুহুল কবির রিজভী যে বিবৃতি পাঠিয়েছে সেই বিবৃতির অংশে উৎকলন করছি আমি। আপনি বলেন রক্তাক্ত অভ্যুত্থান 2রা জুলাই সব পত্রিকায়, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে সব পত্রিকা এসেছে। আমি যে কথাটি বলবার চেষ্টা করছি, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো, আমি বিশ্বাস করি এটা, তাহলে বিন লাদেন পাকিস্তান থেকে গ্রেপ্তার হতো না, হয় মোহাম্মদপুরের কোথাও অথবা সাভারের কোথাও, নরসিংদীর কোথাও, কুড়িগ্রামের কোথাও থেকে গ্রেপ্তার হতো। ওইটাই রাজনীতির দায়। আপনি ওই চাষাবাদের জায়গাটা তৈরি করেছিলেন। আমি তো আবারও উল্লেখ করছি যে এখানে আওয়ামী লীগের যে ত্রুটি বিচ্যুতি, প্রান্তিক বিচ্যুতি কিংবা বড় ধরনের না বোঝা, এগুলো তো আছেই। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, 3 জন ভালোই আলোচনা করতে পারবো। আপনি নকশালবাড়ির যখন আন্দোলন যখন দমন করা হয়, নিশ্চয়ই সাকিবের মনে আছে, সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত সকলের সমাজতত্ত্ববিদরা এই কথাটি বলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় যদি ওইভাবে দৃঢ় হাতে মোকাবেলা না করতো, তাহলে এই জায়গায় কোনো রাজনৈতিক পরিবেশ থাকতো না, কোনো মানুষ পরিবেশ তৈরি করতে পারতো না। সেই দক্ষতা তিনি দেখিয়েছিলেন। এবং অনেকে বলেন যেহেতু তিনি তার ঘর সংসার ছিল না, তিনি যেহেতু চিরকুমার ছিলেন, অতএব তিনি সেই ঝুঁকিটা নিয়েছিলেন। অনেক পণ্ডিতরা এই কথা বলেন। আমি ছোট করে আনছি, মুফতি হান্নান যে 76 কেজি বোমা কিংবা 86 কেজি বোমা যে পেতে রেখেছিল টুঙ্গিপাড়ার এই কোটালীপাড়ার যে হেলিপ্যাডে, সেটা তো আওয়ামী লীগের আমলি। সেটাও কি আওয়ামী লীগ করিয়েছিল? আমি যদি খুব পণ্ডিত ব্যারিস্টারকে প্রশ্ন করি, সেটা কি আওয়ামী লীগ করিয়েছিল? এমনকি 21 আগস্টের গ্রেনেড হামলার পর পার্লামেন্টে বিএনপির অনেক সংসদ সদস্য তারা বক্তৃতা দিয়ে বলেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছে। এটা তো আমরা শুনেছি। আপনি ওই যে
আপনার যে ভ্রান্তি বিলাস কথা যেটা বলি, এই ভ্রান্তি বিলাসের মধ্যে আপনি পড়ে আছেন। আপনি জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি বিরোধিতা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা কি ছিল, এটা আমরা সবাই জানি। সেই জামাত ইসলামকে, এই সিন্দাবাদের দৈত্যকে আপনি ঘাড়ে, আপনি যে বলছেন মিছিল মিটিং এর সুযোগ, আপনি তাদেরকে নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের পর থেকে ক্রমাগত 2.5 বছর সব জায়গায় সমাবেশ করেছেন। বরঞ্চ তার যে দল সেই দলের যারা সমর্থক কর্মী তারা কিন্তু ঢুকতে পারেনি জামাত ইসলামের কর্মীদের জ্বালায়। আপনি শ্রদ্ধা উদ্যানে সমাবেশ করেছেন, শাহবাগের এ পাশে থাকতে হয়েছে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কর্মীদের, এবং সমস্ত ব্যানার ফেস্টুন ছিল। আপনার কথা যদি আমি ঠিক মতো বুঝে থাকি যে আপনি যে রাজনীতির দায় বলছেন সেটা বিএনপির রাজনীতির দায়, আমার প্রশ্নটি বিএনপি রাজনীতির দায় আমি ওইভাবে সরাসরি বলি না। আমি যে কথাটি পরিষ্কার করতে চাই, আপনি যে সময়কালের কথা উল্লেখ করেছেন, রাজনীতিতে যেই কাজগুলো ঘটেছে এই কাজগুলো তাদের কিন্তু সেই ভ্রান্তি। আপনি নিয়াজির যে অটোবায়োগ্রাফি আপনি যদি পড়েন, আমি আজকে নিয়ে আসতে পারিনি, তিনি এই বায়োগ্রাফি থেকে উৎসর্গ করেছেন রাজাকার আল বদল আল শামসের উদ্দেশ্যে। কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তান পার্লামেন্টে কি বক্তৃতা হয়েছে, কি নিন্দা প্রস্তাব, সবাই আমরা জানি। তাদেরকে নিয়ে যদি আপনি রাজনীতি করেন, ওই রাজনীতির ওই দায়টা সেখানে। আর সমাজের যে মনটার কথা বলছেন, সেই সমাজের মনটা কিন্তু বিষিয়ে ওঠে এই রাজনীতির কারণে। এবার আমার প্রশ্নটা ছোট্ট করে উত্তর দেবেন, সেটি হলো যে বিএনপির রাজনৈতিক দায়ে আপনি যত যা যা বললেন, ধর্মকে ব্যবহার করা বা অন্যান্য যে প্রসঙ্গগুলো আপনি বললেন, যেটা পৃষ্ঠপোষকতা কিংবা মদত কিংবা চাষাবাদ করেছে জঙ্গিবাদের, আমার প্রশ্নটি হচ্ছে সেই একই ধরনের রাজনীতি যখন আওয়ামী লীগ, যেমন ধরুন হেফাজতের প্রেসক্রিপশনে বইপত্র, আমাদের টেক্সট বইতে সিলেবাস বদলে যাওয়া কিংবা সেখানে সংযোজন বিয়োজন করা, আমরা যখন দেখি যে এখনো জামাত নিষিদ্ধ করা হচ্ছে না, আমরা যখন দেখি আওয়ামী লীগ নিজেই তার পোস্টারে, ব্যানারে, সমস্ত জায়গায় ধর্মকে ব্যবহার করে, ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে, তখন আপনি শুধু কি বিএনপির উপর, বিএনপির রাজনীতির দায় দিয়ে আপনি জিনিসটা থেকে মুক্ত হতে পারেন? আওয়ামী লীগ কি মুক্ত হতে পারে? কারণ একই ধরনের রাজনৈতিক ধারার প্রবণতা তো আমরা দেখতে পাচ্ছি। না, আপনার সর্বশেষ বাক্যের সর্বশেষ অংশটুকু নিচ্ছি, আওয়ামী লীগ মুক্ত হতে পারে কিনা। আপনি আমাকে প্রশ্ন করার পরে ওটা যোগ করে দিয়েছেন, ওটাই যথার্থ। আওয়ামী লীগ মুক্ত হতে পারে কিনা, মুক্ত হওয়ার সুযোগ নাই। আপনাকে রাজনীতি করতে গেলে, বঙ্গবন্ধু রাজনীতি করতে গেলে তার এই বই সমালের কর্মীদের তার মানে হবে, আমি বলি এই বইয়ের লাইন, তার মানে যে রাজনীতির কথা বললেন সে রাজনীতির দায় আওয়ামী লীগেরও আছে। অবশ্যই থাকতে পারে, এবং অবশ্যই আমি ধরলাম আছে। আমি বলি শোন, বঙ্গবন্ধু লিখছেন, নিজে ভোগ করতে না পারি, তিনি 68 পাতা লিখছেন, দেখে নাও যেতে পারি, তবে ভবিষ্যৎ বংশধরীরা আজাদি ভোগ করতে পারবে। জয়ী আমরা হবই, ত্যাগের মাধ্যমেই আদর্শের জয় হয়। এই যে ত্যাগের রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে বিএনপি অনেক পিছিয়ে আছে বলেই জামাত ইসলামকে নিয়ে রাজনীতির স্বপ্ন কথা দেখেছে, জামাত রাজনীতি করেছে, এবং গোলাম আজম, নিজামী, যারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন তাদেরকে বলেছেন রাজবন্দী। এবং এই যে আমার হাতে একটি বই আছে, দ্য পাকিস্তান প্যারাডক্স, এই পাকিস্তান প্যারাডক্স, এই বিখ্যাত বইয়ের ভিতরে এই বিষয়গুলো আমি যেটা বললাম, আমি ওখান থেকে উৎকলন করছি। বাংলাদেশের এই কাজগুলো করেছে বিএনপি। আপনাকে ধন্যবাদ। আপনাদের রাজনৈতিক দায় আপনি যদি প্রতিক্রিয়ায় বলেন, তারপর আমি আমার প্রশ্নে যাব। জি, জনাব সুভাষ সিংহ রায় যেটি বলেছেন। জি, উনি অনেকগুলো কথা বলেছেন। তো আমি সাধারণত দায়িত্ব নিয়ে কাউকে বলি না যে উনি অসত্য ভাষণ করেছেন, কিন্তু আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে 2রা জুলাই কোনোভাবেই বিএনপির কোনো প্রতিক্রিয়ায়, লেট অ্যালোন আওয়ার চেয়ারপারসন, এটাকে রক্তাক্ত অভ্যুত্থান বলেনি। বিএনপি মানে এটা একটা স্বাভাবিক বোধবুদ্ধি সম্পন্ন মানুষ, যার রাজনীতি করবার কোনো প্রয়োজন নাই, সেও বুঝতে পারবে যে এত বড় একটি রাজনৈতিক দল থেকে এ ধরনের একটি প্রতিক্রিয়া আসতে পারে না। সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলছি এটি অসত্য একটি কথা, যেটি রক্তাক্ত অভ্যুত্থান। জামাত নিয়ে কথা এসেছিল, জামাত হচ্ছে রাজনীতির খুব মজার একটা বলের মতো, এ ওর কোর্টে ছুড়ে দেয়, সে তার কোর্টে ছুড়ে দেয়। জামাত একবার লাথি খেয়ে ও পাশে যায়, আবার ধাক্কা খেয়ে এ পাশে আসে। কারণ জামাতকে নিয়ে তো আমরা যুগপৎ আন্দোলন দেখেছি 96-তে, জামাতকে নিয়ে তো আমরা 86-র ইলেকশন করতে দেখেছি আওয়ামী লীগকে, এবং জামাতের সাথে আপনি কি মনে করেন সেটি আওয়ামী লীগ ঠিক করেছে? না, আমি বলতে চাচ্ছি জামাত একটা কার্ড যেটাকে নিয়ে খেলা ওই কার্ড হচ্ছে, প্লে করাটা ঠিক মনে করেন? আমি কখনোই সেটা মনে করি না। তাই এবং যদি না কথাটা করেন, হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতি আপনি ঠিক মনে করেন না, সেটি বলছি। বিএনপির জন্য জাস্টিফাইড মনে করছেন কেন? না, আমি কাউকে জাস্টিফাই করতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা যখন এটাকে ব্যবহার করেন বিএনপির বিরুদ্ধে, তাহলে আপনাকে তো ক্লিন হ্যান্ডে আসতে হবে।
আপনি যখন বলছেন যে যেহেতু জামাত বিএনপির সঙ্গে আছে সে কারণে এর সাথে একটা জঙ্গিবাদের সম্পর্ক খুঁজবার চেষ্টা হচ্ছে, তো তাহলে তো আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে। যেখানে আপনি একসময় জামাতের ব্যবহার নিয়ে করেছেন জামাতকে, এক সময় শুধু না, ইভেন এইবার ক্ষমতায় আসবার পরেও 2014-এর পরেও আমরা কিন্তু বহুবার দেখেছি যে আমাদের যে ইয়াং মিনিস্টাররা আছেন, আমি নাম বলছি না স্পেসিফিক্যালি, আপনারা বুঝবেন, আমাদের 3-4 জন ইয়াং মিনিস্টার আছে ক্যাবিনেটে, তারা কিন্তু ফুল দিয়ে জামাতের নেতা কর্মীকে বরণ করে নিয়েছেন। 1, 2 হলো যে জামাত নিবন্ধন বাতিল হয়ে গেছে, সত্য কথা, কোর্টের আদেশে এটা পেন্ডিং আছে অ্যাপেলেট ডিভিশনে। জামাতকে দল হিসেবে কেন ব্যান করা হচ্ছে না? আপনি প্রায় বিবৃতিতে দেখবেন আমাদের, আমি শেষ করি, আইনমন্ত্রী বলছেন যে আমরা নেক্সট পার্লামেন্টে জামাতকে ব্যান করব, কিন্তু সেই ব্যান কিন্তু আজও তারা করেনি। আপনি আপনি সরকার নিজেই বলেছেন, আওয়ামী লীগ থেকে আপনি আশা করছেন যে তারা জামাত ব্যান করুক, আপনারা প্রথম করণীয় সেটা হচ্ছে জামাতকে জোট থেকে ত্যাগ করা, সেটা করছেন না কেন? সেটা বিএনপির পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এবং সেটার জন্য যদি কোনো মূল্য বিএনপিকে দিতে হয়, তাহলে সরকারের স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা করার কি আসলে থাকে? করছে এই কারণে কারণ সরকার জামাতের সমালোচনা করছে। আমার কথা হচ্ছে যদি সরকার জামাতে, আমি তো জামাতের সমালোচনা করতে এখানে বসিনি, কিন্তু সরকার যেহেতু জামাতের সমালোচনা করছে, তাহলে কেন সরকার জামাতকে ব্যান করছে না? এবং 3 নম্বর যেটা আমি আপনাকে বলবো, সেটা আপনি অলরেডি আপনার প্রশ্নে বলে দিয়েছেন, যে আওয়ামী লীগের হেফাজতীকরণ হয়েছে ইন আ ওয়ে যে হেফাজত যতগুলো প্রস্তাব দিয়েছে, ভুলে ভরা পাঠ্যপুস্তকের পাশাপাশি হেফাজতের প্রত্যেকটি প্রস্তাব আওয়ামী লীগ মেনে নিতে বাধ্য হয়েছে এবং শুধু তাই না, ঠিক মনে করেন? কেন আমি সেটা ঠিক মনে করব? যদি ঠিক না মনে করেন, আপনার দল বিএনপি কিংবা আপনি বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে কোথাও সেটার প্রতিবাদ করেছেন আপনারা? আমি তো প্রত্যেক জায়গায়, আপনি যদি আমার বিএনপি কেন্দ্রীয় নেতা অফিশিয়ালি প্রতিবাদ করেছে যে হেফাজতের পরামর্শে যে পাঠ্যপুস্তক সংযোজন বিয়োজন চলছে সেটার বিরুদ্ধে আপনারা ডেফিনেটলি। এবং নট অনলি দ্যাট, দেখুন হেফাজতের নেতারা এটাও বলেছে, আপনি কি কোনো ডকুমেন্ট বলতে পারবেন যে আমি আপনাকে এখন আমি হাতে করে তো সেই তারিখ নিয়ে আসিনি, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে হেফাজত যে নেতারা, বড় বড় নেতারা, তারা নিজেরাই বলছেন যে আমরা জানি সরকারের কোন পর্যায়ে গিয়ে নক করলে আমাদের কাজ হবে, এবং আমরা সেই পর্যায়ে গিয়ে নক করছি। এবং আমরা এটাও দেখেছি যে হেফাজতের বড় বড় হুজুরদের কাছে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীরা কিভাবে গিয়ে ধর্ণা দেন, এগুলো কোনোটাই কিন্তু এখন আসলে গোপন বিষয় নয়। কিন্তু আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে জঙ্গিবাদ, এবং জঙ্গিবাদ হচ্ছে একটি মতবাদ। আমি, দর্শক আমাকে একটি প্রশ্ন করেছে, আপনার নিশ্চয়ই মনে আছে, জঙ্গিবাদ হচ্ছে একটি মতবাদ, এবং একটি মতবাদকে আপনি শুধুমাত্র আরেকটি কাউন্টার মতবাদ দিয়েই তার মুখোমুখি হতে পারেন। এখন জঙ্গিবাদকে যদি আপনি ধরো, মারো, ধ্বংস করো, এইটা একটা পন্থা। এই পন্থায় যদি আপনি যান, আপনি আপাত কিছু সুবিধা হয়তো পাবেন। আমি বলতে চাচ্ছি, ফর ইনস্ট্যান্স, কিছু সময়ের জন্য হয়তো জঙ্গিবাদ বা আক্রমণ, যেটাকে জঙ্গিবাদ তো না, আক্রমণ, জঙ্গি আক্রমণ কিছুদিনের জন্য হয়তো আপনি বন্ধ রাখতে পারবেন, কিন্তু সেটার মূলে বা কজে যদি আপনি হাত না দেন, সেটাকে যদি আপনি মুখোমুখি আরেকটি মতবাদকে স্টাবলিশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে জঙ্গিবাদ দমন শুধুমাত্র আওয়ামী লীগের কাজ, বিএনপির কি সেখানে কোনো কাজ নেই? আপনি আওয়ামী লীগ বলবেন না, আপনি সরকার বলছেন, তো আমি তাই বললাম। সরকারের দায়িত্ব হচ্ছে একটি জাতীয় ঐক্যের মধ্যে আসা, যে ঐক্যতে এই বিষয়টি খুব পরিষ্কার থাকবে যে জঙ্গিবাদ আমাদের জাতীয় সমস্যা, এবং এটি কোনো পার্টিকুলার দলের সমস্যা না, বা এটি কোনো পার্টিকুলার, মানে আমি বলতে চাচ্ছি যে কোনো গোষ্ঠীর সমস্যা না, এটা একটি আমাদের জাতীয় সমস্যা, এবং এই জাতীয় সমস্যা মোকাবেলা করতে একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাকে সময় দেব, আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন প্রথম হামলাগুলো শুরু হলো, বিদেশি নাগরিক দিয়ে হামলা শুরু হলো, তখন কিন্তু জাপানি যে নাগরিক হোশিও কুনিও মারা গেল, এবং ইটালির সিজার তাবেলা, তখন প্রথমেই সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা বলতে শুনলাম এটার সাথে বিএনপি জামাত জড়িত। কিন্তু পরবর্তীতে যখন সরকার এটি বলে ভেবেছিল যে বিএনপি জামাতকে কোনোভাবে আটকে ফেলা যাবে, কিন্তু যখন একটির পর একটি হামলা হলো, তখন সরকারকে স্বীকার করতে বাধ্য হলো, এবং সেটি অটোমেটিক্যালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তেও বেরিয়ে আসলো যে এটা আসলে কিছু জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে, যাদের কাজ। রুমিন ফারহানা, এই আলোচনাটা আর একটু যাওয়ার সুযোগ আছে আমাদের। জাতীয় ঐক্যের প্রশ্নটি আপনিও তুলেছেন, জাতীয় ঐক্যের প্রশ্নে, এবং আমি জোনায়েদ সাকির মন্তব্যটি নিয়ে আমি আপনাকে আরেকটা বিষয় একটু মনে করিয়ে দেই, পরে আপনি সময় পাবেন, প্রথম দিকে সরকার বলেছিল যে তারা আইএস এর সমন্বয়ক এবং আল কায়দার সমন্বয়ক হিসেবে কিছু ব্যক্তিকে তারা গ্রেফতারও করেছে, কিন্তু পরবর্তীতে সরকার 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছে বাংলাদেশে কোনো আইএস নেই। তাহলে যাদেরকে সেই সময় তখন গ্রেফতার করা হয়েছিল তাদের কি স্ট্যাটাস, তারা আসলে কি
এই বিষয়টি আমার জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার, কারণ সাইট ইন্টেলিজেন্সে জনায়েত আসছে সাকি, আপনার কারণ কাছে আমরা যাই, দেখছি আপনি যে আইএস নিজেরাও দায়িত্ব স্বীকার করছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যখন হোলি আর্টিজানে হামলা হলো, সেই হামলার কয়েক মিনিটের মধ্যে কিন্তু সেই ছবি আমরা আইএস এর ওয়েবসাইটে পেয়েছি। তো সুতরাং এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু কাকতালীয় হতে পারে না। আপনি নিশ্চয়ই জানেন যে রোহান যিনি কাকতালীয় হতে পারে না, বিশেষজ্ঞ, কি হতে তিনি পারে কিছুদিন আগে বলে গেছেন যে হোলি আর্টিজানের হামলার সঙ্গে আইএস সরাসরি জড়িত। জনাব জুনায়েদ আইএস সাকি, বলতে যে সরাসরি আপনি সিরিয়া যদি থেকে আসতে হবে তা নয়। একটু দয়া করে অন্যদের সুযোগ দেন, জি, ব্যারিস্টার রুমিন জি, ফারহানা। জি, মনে হচ্ছে না আমি খুব বেশিক্ষণ বলতে পারবো। তো আমার বক্তব্যটা আসলে হচ্ছে যেটা আমি আগে তাড়াহুড়া করে আমাকে বলতে আপনি যদি আমরা একটা বিরতি নিয়ে আসি তাহলে আপনি সময়টা ঠিকঠাক পাবেন, আমার মনে হয় সেটি ভালো হয়। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আসি আবারও একই আলোচনায়। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত নিউজ আর এক্সট্রা। কথা বলছি জঙ্গিবাদ বিষয়ে এবং সমাজের মন, রাজনীতির মনও বোঝার চেষ্টা করছি। সম্ভবত একজন দর্শকও আছেন। দর্শক, আপনি আপনার পরিচয় বলে প্রশ্ন কিংবা মতামত রাখবেন। আমার নাম আমির আলী, ফরিদপুর থেকে বলছি। আমি বিএনপির প্রতিনিধিত্ব করছেন যে ম্যাডাম, আমি তার কাছে 3টা ছোট ছোট প্রশ্ন করব, কাইন্ডলি আমার লাইনটা কাটবেন না। প্রথম প্রশ্নটা হলো, দেখেন যখন নাকি মানে আপনার গুলশানে হামলা হলো, তখন আপনারা ঐক্য ডাক দিলেন, বললেন যে ঐক্য করলে জঙ্গি হামলা হবে না, এই বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে। এবং যখনই মানে জঙ্গি হামলা হয় তখনই আপনাদের ঐক্যের ডাক দেওয়ার জন্য বলেন। তাহলে এটা কি আমরা মনে করে নিতে পারি যে আপনারা জঙ্গি পালেন, পোষেন এবং ঐক্য করলে আপনারা জঙ্গি থাকবে না? আচ্ছা, পাশাপাশি আপনি একটা জিনিস প্রশ্ন নিতে পারলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে সময় কম, অন্যদিন আপনার অন্য সব প্রশ্ন শুনবো। আমি আসবো ব্যারিস্টার রুমিন ফারহানা, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেব, কিন্তু বিরতির আগে কথা বলছিলেন জুনায়েদ সাকি। জি, হ্যাঁ, প্রথমে আমি যে কথাটা বলি, এতক্ষণ ধরে সুভাষ সিংহ রায় আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করলেন যে জঙ্গিবাদের মূল দায়গুলো হচ্ছে বিএনপির, এবং নিঃসন্দেহে বিএনপির দায় আছে, কারণ বিএনপি এদেশে একটা অন্যতম প্রধান রাজনৈতিক দল যারা বেশ কয়েকবার ক্ষমতা এখানে ছিল। রুমিন ফারহানা নিজেকে ডিফেন্ড করলেন এবং তিনি আওয়ামী লীগেরও কতগুলো জায়গা দেখালেন এবং তাকেও দায়ী করলেন। রুমিন ফারহানা অবশ্য রুট কজে যেতে চাচ্ছিলেন, কিন্তু তিনি যেতে সময় পান নাই বোধহয়। আওয়ামী লীগেরও দায় আছে। সময় পাননি নাকি রুট কজে গেলে নিজেদেরও দায় দেখতে পাবেন? হ্যাঁ, নিজেদেরও দায়, আমি জানি না। সেটা আপনার ব্যাখ্যা। আমি যে জায়গায় একটু বলতে চাই সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা যদি ধারণ করার কথা বলা হয়, আমার মনে হচ্ছে চেতনা জিনিসটা কি সিলেক্টিভলি নিলে তো হবে না। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনাকে পরিষ্কার প্রত্যেকটা কথা বলতে হবে। 10ই এপ্রিল হলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর আপনি যদি প্রিয়াম্বল অফ সংবিধান বলেন তাহলে ওখানে যে 4টা আছে 4টার পরিষ্কার করে বলতে হবে। ওখানে গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে এবং ধর্মনিরপেক্ষতা আছে। তাহলে এইগুলো যদি হয়, প্রত্যেকটা বাংলাদেশে কি অবস্থা আছে এই কথাটা আমাদের পরিষ্কার করে বলতে হবে। আমি যে কথাটা আগে বলার চেষ্টা করছিলাম যে একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী রাজনীতি যদি থাকে এবং সবাই যদি খালি স্বৈরাচারী আর কর্তৃত্ববাদী হতে চায়, পুরো রাষ্ট্রটাকে যদি সেই রকম বানিয়ে ফেলে, সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি এককেন্দ্রিক হয়ে পড়তে থাকে, তখন সমাজের মধ্যে একটা মানে এরকম কর্তৃত্ববাদের প্রবণতা থাকে। তার প্রতিক্রিয়াও দেখবেন যে কর্তৃত্ববাদী কেবলমাত্র জায়গা পাচ্ছে অথবা অন্যরা সব জায়গাহীন হয়ে পড়ছে। এই যে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে যাওয়া, গণতান্ত্রিক পথে আর রাজনীতি করতে না পারা। আপনি তো বামপন্থীদের কথা বলছিলেন। এখন ধরুন আওয়ামী লীগ বর্তমানে একটা একচেটিয়া শাসন চালাচ্ছে, বিএনপি দেউলিয়াপনা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কর্মসূচির দিক থেকে, জনগণকে আন্দোলনে ধারণ করার দিক থেকে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে অন্য রাজনৈতিক শক্তির ওঠার কথা জনগণকে সাথে নিয়ে, কিন্তু বাস্তবতা শেষ করতে দেন। আপনি প্রশ্ন করলে তো চীনে কি গণতন্ত্র আছে? ওটা কি কর্তৃত্ববাদী? চীন নিয়ে এখানে আমি আলোচনা করি না।
শুধু কর্তৃত্ববাদ হলে জঙ্গিবাদ হবে এটি আমি সরল করে বুঝতে পারছি না। আবার একটু এইজন্য প্রশ্নটা আবারও করছি। বলছি যে শুধু করতে, এই যে আপনি একটা আঙ্কিক সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, দুঃখিত, এটা কোনো অঙ্ক নয়। সমাজতত্ত্ব আলোচনা করলে যারা অঙ্ক আলোচনা করতে চান তারা আসলে পুরো বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে চান। সমাজতত্ত্ব আলোচনায় কোনো অঙ্ক আলোচনা করছি না, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটা নিলে 1 ঘন্টার সেমিনার। যে ডেমোক্রেসির কথা আমরা বলছি, আমি আবারও বলছি নাই যে সমাজে যে ডেমোক্রেসির কথা আমরা বলছি মালয়েশিয়ায় নাই, তাহলে সেখানে জঙ্গিবাদ জায়গা পাচ্ছে না কেন? সুশাসন আছে, সেটি বলুন। আবার আলোচনায় আমার বক্তব্যটা তো আপনি শেষই করতে দিচ্ছেন। জি প্লিজ। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে এই যে চরমপন্থার একটা রাজনীতি, এটা যেমন জঙ্গিবাদের মধ্যে আমরা দেখছি, আমরা চরমপন্থা কিন্তু আমাদের রাষ্ট্রের আচরণের মধ্যে দেখতে পাই এবং তার রাজনৈতিক প্রবণতার মধ্যে দেখতে পাই। এখন সেটা যে গণতান্ত্রিক পরিসর হরণ করছে, সেটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেটা জঙ্গিবাদী শক্তিগুলো ওই জমিনটাকে কাজে লাগায়। এখন এটার সাথে যদি বলেন অঙ্কে অঙ্কে মিললো না কেন, এরকম অঙ্কে অঙ্কে মিললে সমাজ আলোচনা হয় না। এখন ধরুন আমাদের রাজনৈতিক প্রধান দলগুলো, আওয়ামী লীগ এবং বিএনপির অবশ্যই দায় আছে, জনস্বার্থ যে বিরোধী হলে তখন তাদের জনগণের উপর ভরসা না করলে, যেমন বাংলাদেশে এখন জনগণ নির্বাসিত, ভরসা না করলে তখন জামাত কার্ড খেলতে হয়, তখন হেফাজত কার্ড খেলতে হয়। 13ই মার্চ এইচ.টি. ইমাম সাহেব তার বিবিসিতে একটা, ওই বিবিসি টক শো হয় না বাংলাদেশে, সেই টক শোতে উনি যা বক্তব্য দিয়েছেন সেইখানে ওইটার ট্রান্সক্রিপশন ছাপা হয়েছে, ওখানে এইচ.টি. ইমামের বক্তব্য পরিষ্কার বলা আছে এবং সরকারের এখন হেফাজত নীতি কি সেখানে পরিষ্কারভাবে বলা আছে। আমি এটা পড়তে পারছি না, আমি হাতে নিয়ে আসিনি। তাহলে এই যে কার্ড খেলতে হচ্ছে তাদের, বিভিন্ন শক্তিকে যে সুবিধা দিতে হচ্ছে, জামাত ইসলামী এতদিন ধরে টিকে আছে, আপনার হেফাজত আসছে যাচ্ছে, কি স্বার্থ রক্ষা করছে, কোথা থেকে নন ইস্যুকে ইস্যু বানিয়ে ফেলতে পারছে, এই যে আমি বিস্তারিত বর্ণনা না যে বলছি, এই যে কার্ডগুলো খেলে আপনি এই সমস্ত শক্তিগুলোকে নিয়ে আসতে পারছেন, কারণ আপনার জনগণের উপরে ভরসা নাই কিন্তু, এবং জনগণকে জয় করে ক্ষমতা রাখার চাইতে নানান রকম অপশক্তিকে কাজে লাগিয়ে এবং রাষ্ট্রশক্তিকে একচিটিকৃত করে আপনি ক্ষমতায় থাকতে চান। বিএনপির আমলে চেষ্টা করেছে, আওয়ামী লীগ আমলের চেষ্টা করছে। এই পুরো পরিস্থিতিটা সামগ্রিকভাবে যে কোনো গণতান্ত্রিক শক্তির উত্থানের পথগুলো বন্ধ করে দেয়। তখন জঙ্গিবাদীরা এটা সুযোগটা নেয়। এটা হচ্ছে এক আমার গুরুত্বপূর্ণ জায়গা। এখন এই কার্ড খেলার জায়গা বন্ধ করলে, কেন আপনার জাতীয় ঐক্যটার কথা আমি বললাম, জঙ্গিবাদ আমাদের জন্য বিরাট সমস্যা, এটা আমাদের মোকাবেলা করতে হবে। প্রথমে বলেছি এটা আন্তর্জাতিক ঢেউ, এটাকে মোকাবেলা করতে গেলে আমরা আন্তর্জাতিক জায়গায় সমাধান হয়তো পুরোটা করতে পারবো না, তাহলে আমাদের জাতীয়ভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে এটা কোনোভাবে প্রশ্রয় না পায়, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদের সুযোগ নিয়ে জঙ্গিবাদ এর আশ্রয়ে অথবা ওর আশ্রয়ে না যায়। তাহলে সেটা মোকাবেলা করতে হলে আপনাকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিটা কি? আপনি ইলেকশনে একচেটিয়া রাখবেন, তারপর বলবেন জাতীয় ঐক্য হতে হবে জঙ্গিবাদে। আপনি সবকিছু কোনো পরিবেশ রাখবেন না, আপনি ন্যায় বিচার সমাজে থাকবে না, কোনো গণতান্ত্রিক ভারসাম্য থাকবে না, তারপর হবেন জাতীয় ঐক্য। এটা বিএনপির আমলে যেমন হবে না, আওয়ামী লীগ শুনবে না, আওয়ামী লীগ বিএনপি শুনবে না। আপনি যে আমার বক্তব্য কথা বলছেন তার ভিত্তি কি? সেটার ভিত্তি কি হবে? 3টা ভিত্তি আবারও পরিষ্কার করে বলি। 1 নম্বর হচ্ছে আমাদের একটা প্রতিনিধিত্বশীল নির্বাচনী ব্যবস্থা থাকতে হবে যেটা নির্ভরযোগ্য। 2 নম্বর হচ্ছে আইনের শাসন এবং ন্যায় বিচার থাকতে হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পায়, সে বিরোধী দলের হোক আর যে দলেরই হোক। এমনকি একজন অপরাধীরও মানবাধিকার আছে, সে সাংবিধানিক অধিকার আছে, বিচারের মধ্য দিয়ে তার শাস্তি হতে হবে। 3 নম্বর হচ্ছে এই দুটো জিনিস করার জন্য, নির্বাচন এবং আইনের শাসনের জন্য আপনাকে ক্ষমতার ভারসাম্য লাগবে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে। 3টা জিনিস থাকলে অন্তত একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয় যার মধ্যে সবাই রাজনীতি করবে। তখন আপনি বলতে পারেন দিস ইজ আওয়ার ন্যাশনাল ইস্যু, মানে আমাদের রাজনৈতিক বিরোধের বাইরে, অর্থাৎ রাজনীতির বিরোধ থাকবে, কনফ্লিক্ট থাকবে, কিন্তু সেটার বাইরেও কতগুলো জাতীয় ইস্যু আছে, যেমন বিভিন্ন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের প্রশ্ন, তেমনি এই ধরনের জাতীয় বিপদ, যে জাতীয় বিপদকে মোকাবেলা করতে জাতীয় ঐক্য দরকার হয়। এখন দেশের অভ্যন্তরীণ বাস্তবতাকে বিভক্ত রেখে আপনি কেবলমাত্র একটা ইস্যুতে জাতীয় ঐক্য চাইবেন, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের চাওয়াটা কোনো পক্ষকেই আশ্বস্ত করতে পারে না। এখন যার যার দায়িত্ব নিচ্ছে, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, আমরা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি লড়াই করে যাচ্ছি। প্রশ্নে যেরকম আপনাদের দৃশ্যমান লাগাতার কর্মসূচি দেখা যায়, জঙ্গিবাদ প্রশ্নে বামপন্থীদের মাঠে সেরকম কোনো দৃশ্যমান লাগাতার কোনো কর্মসূচি নেই বলে বাংলাদেশের সবচেয়ে বড় গণজাগরণটা যারা করেছে, যাদের পুরো ইয়েতে তৈরি হয়েছে, এত বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে কিভাবে মানে বিভক্ত এবং দখল নানান জায়গায় নিয়ে যাওয়া, এগুলোর পুরো রাজনৈতিক আমাকে বলতে দিবেন না এখন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু পরে পুরো এই যে আন্দোলন এবং প্রতিরোধের প্রতি একটা হতাশা বরং সৃষ্টি করেছে। কিন্তু এই পুরো আন্দোলনটা এত বড় একটা সংগ্রাম কিন্তু হয়েছে এই জামাত ইসলামের বিরুদ্ধে, এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এবং এই জঙ্গিবাদী সেটি হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে জঙ্গিবাদী যেই
পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটা যেভাবে আপনি বলছেন যে জাতীয় ইস্যু, এটি কোনো দলীয় ইস্যু নয়, সেইটা নিয়ে যে ধরনের কর্মসূচি মাঠে থাকা দরকার সেটি নেই বলে শুধু অভিযোগ। এই একটা বিষয়তে কর্মসূচি দিলে আপনার জঙ্গিবাদ দমন হয়ে যাবে? বাংলাদেশের আর সব জায়গায় যে সেটি অন্যায় নেই বলে অত্যাচার চলতে অভিযোগ, থাকে, আপনি সেটা নিশ্চয়ই উত্তর দেবেন যে এই ইস্যুতে অভিযোগটা যেমন আমরা কর্মসূচি পালন করছি, তেমনি আরো সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছি, এবং সেই অন্যায় অত্যাচারের ব্যাপারে নিশ্চুপ থাকলেই জঙ্গিবাদ বরং পৃষ্ঠপোষকতা পাবে। যেমন আমাদের সরকার এবং প্রধান বিরোধী শক্তি যাদেরকে বলা হয়, তারা মূলত এই নিশ্চুপ জায়গায় আছেন। অনেক ক্ষেত্রে নিশ্চুপ আছে। জনগণের ইস্যু নিয়ে আমরা খুব বেশি লড়াই করতে আমরা পারি না, বিরতিতে দেখি না। যাব, আপনি একটা মিনিট সময় পাবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শকের প্রশ্নটি যদি আপনি একটু অ্যাড্রেস করেন, যেটা বলেছে জাতীয় ঐক্য করলে জঙ্গিবাদী হামলা হবে না, এরকম যে আপনারা বলছেন তাতে দর্শক ভাবছেন যে তার মানে কোথাও কি আপনাদের মদত আছে? প্রশ্নটির উত্তর যদি আপনি জাতীয় ঐক্যর কথাটা এ কারণেই বলা হচ্ছে কারণ এটি একটি জাতীয় সমস্যা। এটি কোনো পার্টিকুলার, যে কথাটা আমি ঠিক ব্রেকের আগে আপনাকে বলছিলাম, যেটা কোনো পার্টিকুলার গোষ্ঠী বা পার্টিকুলার দল বা পার্টিকুলার পার্সনের কোনো সমস্যা না, যেহেতু জাতীয় সমস্যা এবং এটি যেহেতু শুধুমাত্র সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আমি আবারও খুব পরিষ্কার ভাষায় বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত যে ধরনের অপরাধগুলো দমন করে বা আমাদের সাধারণ বিচার প্রক্রিয়ায় যে ধরনের অপরাধগুলোর বিচার হয়, জঙ্গিবাদ কিন্তু একদমই সেই সাধারণ অপরাধগুলোর মধ্যে পড়ে না। এটি একদম ডিফারেন্ট নেচারের একটি সমস্যা, যেটাকে ডিফারেন্ট ভাবে অ্যাড্রেস করতে হবে। যে কথাটি জুনায়েদ সাকি আমাকে বলছিলেন যে আমি রুট কজে হয়তোবা সময়ের কারণে যেতে পারিনি, হি ইজ পার্শিয়ালি কারেক্ট। আমি যে কথাটি বলছিলাম যে গণতন্ত্রহীনতা, আমাদের বাক স্বাধীনতার অভাব, সে একই সাথে আপনি বলছিলেন চায়নাতেও তো একই অবস্থা, মালয়েশিয়াতেও একই অবস্থা, কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আইনের শাসন আছে, সেখানে ন্যায় বিচার আছে, যে জায়গাগুলোতে আমাদের ঘাটতি রয়ে গেছে এবং সেই ঘাটতিটা বারবারই বেড়েছে। সেখানে জঙ্গিবাদ, আমাদেরটা কিন্তু একমাত্রিক সমাজ। জঙ্গিবাদের এই যে আমি বলেছি এক এক দেশে এক এক কারণ হতে পারে, আমাদের একমাত্রিক তার সমাজ, মানে সেখানে যে শুধু সুশাসন বহুমাত্রিক, থাকলেই জঙ্গিবাদ থাকবে না এমন কোনো নিশ্চয়তা না নেই। আমি আপনাকে বলছি যে আপনাকে অনেকগুলো কম্বিনেশনে আসতে হবে। ধরেন আপনার গণতন্ত্র নেই, তাহলে আপনাকে সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় ধরে নিয়ে যাবে, তারপরে কিছুদিন পরে সে হয়তো রাস্তায় বিড়বিড় করে ঘুরে বেড়াবে, অথবা সে আর কখনোই ফিরে আসবে না, অথবা ফিরে আসলে তার ওই সময়কার কোনো স্মৃতি মাথায় থাকবে না। সমাজটা যখন এই অবস্থায় চলে যায়, রাষ্ট্র যখন এই অবস্থায় চলে যায়, এবং রাষ্ট্র যখন বলে যে তার মানে হারিয়ে যাওয়া মানুষের যে ডায়েরি, সেই ডায়েরিটা জিডি করার যে ডায়েরিটা, সেই জিডির ডায়েরি হারিয়ে গেছে, এইরকম একটি রাষ্ট্রে বাস করে আপনি আসলে কোন সুশাসনের কথা বলবেন, আপনি আসলে কোন গণতন্ত্রের কথা বলবেন, বা আপনি আসলে কোন ন্যায় বিচারের কথা বলবেন? হ্যাঁ, আমরা বারবারই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। মুক্তিযুদ্ধের চেতনা যদি আপনি সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায় বিচারের কথা বলেন, সেটা যেমন আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, ঠিক তেমনি ভাবে আমরা গণতন্ত্রকেও আনতে পারিনি, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটাও আমরা তৈরি করতে পারিনি। আমরা যে অসাম্প্রদায়িক সরকার নিজেকে দাবি করে, আমি শুধু একটা ছোট্ট ব্যাখ্যা দেই, এই যে সরকার, আওয়ামী লীগ সরকার নিজেকে অসাম্প্রদায়িক বলে দাবি করে, আমি দুঃখ নিয়ে বলছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যে পরিসংখ্যান, সেটি বলছে যে 2015 সালে যতগুলো সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার 5.5 গুণ বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে 2016 সালে। তো সুতরাং আমরা আসলে সংবিধানের দেওয়া প্রতিশ্রুতি বলেন কিংবা আমাদের ঘোষণাপত্রের প্রতিশ্রুতি বলেন, তার কোনোটাই কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। প্রিয় দর্শক, আমরা আলোচনাটাই আছি, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও আলোচনায় ফিরবো, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা। আমরা শেষ পর্বে আলোচনা শেষ করতে চাই। জনাব সুভাষ সিংহ রায়, শেষ মন্তব্য করতে পারবেন? আলোচনাটি এখন যে জায়গায় আছে, একটি জাতীয় ঐক্য প্রয়োজন, জঙ্গিবাদ একটি জাতীয় ইস্যু, কোনো দলীয় ইস্যু নয়। আপনার মন্তব্য, জাতীয় ঐক্যের ডাক বিএনপি দিচ্ছে, জাতীয় ঐক্যের কথা বাম জোটের পক্ষ থেকে জুনায়েদ সাকি বলছেন, আওয়ামী লীগের জাতীয় ঐক্যে আপত্তি আছে? 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পরে বাংলাদেশে যা ঘটেছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, 22,000 লোককে হত্যা করা হয়েছে। আমি কখনো পরিসংখ্যান ভুল দিই না, কারণ মিথ্যা 3 প্রকার, একটা হচ্ছে মিথ্যা, একটা নির্জলা মিথ্যা, একটা পরিসংখ্যান। আমি এই 3টাতে একটা অনুসরণ করি না। আমি তো প্রথমে বলেছিলাম যে কথাটি আমি বলেছে 1 জুলাইয়ের হলি আর্টিজানের পর তিনি যা বলেছেন, রক্তাক্ত অভ্যুত্থান, আপনি পত্রিকা ঘেটে দেখতে পারেন, আপনার যদি ভিডিও ক্লিপ থাকে আপনি দেখাতে পারেন।
এখন এই ব্যাখ্যা সম্ভবত দর্শকরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকা, এবং আমি আপনি দেখাতে পারবেন আমি বিএনপির অবস্থা কি হয়েছে। বিএনপির অবস্থা হয়েছে, ছবি বঙ্গবন্ধু তার এই রোজ নামচায় লিখছেন এক জায়গায় যে সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসেগিন একটি চমৎকার কথা বলেছেন, কথাটা একেবারেই সত্য। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের অবস্থা সম্পর্কে বলেছেন, জয়ের সাধ্য নাই, ফেরারও পথ নাই। বিএনপির অবস্থা হয়েছে এই, জয়ের সাধ্য নাই, ফেরারও পথ নাই। জামাত থেকে ফিরতে পারছেন না। আর জাতীয় ঐক্যের কথা বারবার যে বলা হয়, বিএনপি কবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে তার ক্ষমতা থাকা অবস্থায়? 28 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, কখনো কেউ জাতীয় ঐক্যের ডাক দিয়েছে? বিএনপি মহাসচিব গত 2-3 দিনে এই কথাটি বলেছেন যে জঙ্গিবাদ ইস্যুতে একটি জাতীয় ঐক্য প্রয়োজন। এখনো মনে করি, আমিও মনে করি, এবং সেই ঐক্যে বিএনপি থাকা উচিত, সেই আলোচনায় থাকা উচিত। কিন্তু আপনার ওই সিন্দাবাদের দত্ত ওই জঙ্গিবাদের যে প্রতিভু বাংলাদেশের, ওই জামাত ইসলামকে আপনার ছেড়ে আসতে হবে। এবং এই যে যুগপৎ আন্দোলন, এই যে শব্দগুলো চমৎকার করে ব্যারিস্টার ম্যাডাম যে বলেন, শুনতে খুব ভালো লাগে। যুগপৎ শব্দের ব্যাখ্যা কি? আমি কি এখন এই তৎসম তদ্ভব নিয়ে আমি কথা বলবো? আমি বলতে পারি, এখন আর সময় নেই সেটা। যুগপৎ শব্দের অর্থ সেটা নয়। আপনি এই যে 1 অক্টোবরের নির্বাচনের কথা বললাম, আপনি 5 জানুয়ারি নির্বাচনের কথা বলছেন। মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, সাকিব ভাই বিরোধিতা করেছে, একজন নাগরিক সমাজের থেকে বিরোধিতা করা হয়েছে, ঘৃণা করা হয়েছে, বিএনপি বিরোধিতা করেছে। আপনি কি মনে করেন এই যে, এবং জামাত ইসলাম কোনো ক্ষেত্রে বিরোধিতা করেছে, আপনি কি মনে করেন এদিকে কি যে যুগপৎ আন্দোলন হয়েছে? এটা কি যুগপৎ? আপনি যখন খারাপ জিনিসটাকে বলছেন, জামাত ইসলামও বলছে, এটা কি যুগপৎ? জামাত ইসলাম স্বার্থের কারণে বলছে। 86 নির্বাচনের প্রেক্ষাপটটা কি হয়েছে আমার চেয়ে ভালো করে জানতে পারবে না। 15 দলীয় ঐক্য জোটের মিটিং বসেছিল 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে, আর মেজর জেনারেল মাজিদুল হকের বাসায় করেছিল 7 দলীয় ঐক্য জোটের। কথা হয়েছিল অভিন্ন প্রতীক বাস মার্কা নির্বাচন হবে, 180টা সিটে করবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। যেহেতু হুসাইন মোহাম্মদ এরশাদ রাত্রেবেলা ঘোষণা করলেন, প্রজ্ঞাপন জারি করলেন, 5টা বেশি নির্বাচন করতে পারবে না। যখন প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 150টি, পরবর্তীতে শেখ হাসিনার 180টি, 120টি অভিন্ন প্রতীক বাস মার্কায়। তখন জামাত ইসলামের প্রসঙ্গ কখন এসেছিল? গভীর রাত্রে আজ 4:30টার সময় মাজিদুল্লাহের বাসার থেকে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছিলেন। আপনি যদি এই প্রক্রিয়াটা যদি বলতে থাকেন, আমি অনেক ব্যাখ্যা দিতে পারবো, কারণ আমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, আর ব্যাখ্যায় না যাই, খুব ছোট্ট করে, না হলে ব্যারিস্টার রুমিন ফারহানা আমাকে ইন্টারাপ্ট করতে হবে অ্যাঙ্কর হিসেবে। সেটি হচ্ছে যে জামাত ছেড়ে আসুন আওয়ামী লীগের ঐক্যের ব্যাপারে, যেটি সুভাষ সিং রায়ের বক্তব্য, যে জামাত ছেড়ে আসলে ঐক্য নিয়ে ভাবা যেতে পারে। আপনার মন্তব্য? জামাতের সাথে বিএনপির ঐক্যটি হচ্ছে একটি নির্বাচনী ঐক্য, সুতরাং এটির সাথে জঙ্গিবাদের জাতীয় ঐক্যের কোনো সম্পর্ক নেই। আর শর্ত দিয়ে কখনো কোনো আলোচনা হয় না, আজ পর্যন্ত হয়নি। খোলা মনে আলোচনা টেবিলে আসবেন, আলোচনা হবে, একটি জাতীয় সমস্যা দেখা দিয়েছে যেটা পুরো জাতিকে এফেক্ট করছে, সেটা যদি সদিচ্ছা থাকে সে আলোচনা হবে। আর আরেকটি বিষয় আমি নিশ্চয়ই অ্যাড্রেস করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। রক্তাক্ত অভ্যুত্থান কথাটি এসছে, কিন্তু তার আগে দুষ্কৃতকারী কথাটি বাদ চলে গেছে। আইনে কিন্তু প্রত্যেকটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটা স্টেটমেন্ট যখন আপনি পড়বেন তার প্রতিটি শব্দ দাড়ি কমা সহ আপনাকে তার অর্থ নিতে হবে। অর্থটা হচ্ছে, উনি বলেছেন দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনের বহিঃপ্রকাশ। যেই কথাটি আমি এতক্ষণ বললাম, যে এই দুষ্কৃতকারীরা, এই জঙ্গিরা এই রক্তাক্ত অভ্যুত্থান ঘটিয়েছে, মানুষ মেরেছে, একটির পর একটি ঘটনা ঘটিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের এই যে বিরাজমান দুঃশাসন, যে দুঃশাসনে প্রত্যেকটি মানুষের এখন নাভিশ্বাস অবস্থা, তারই একটি বহিঃপ্রকাশ। একই তো কথা। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি শুধু রুমিন ফারহানার ওই প্রসঙ্গটি ধরে আপনার কাছে বুঝতে চাই যে দুষ্কৃতিকারীদের রক্তাক্ত অভ্যুত্থান, ফ্রান্সের রেস্তোরাঁয়, ফ্রান্সের জাতীয় অনুষ্ঠানে আমরা যে ধরনের জঙ্গিবাদী হামলা দেখলাম, তাহলে কি সেটাও, ফ্রান্সে তো দুঃশাসন চলছে না, তাহলে সেখানে এই ধরনের জঙ্গিবাদী আক্রমণ কেন দেখলাম? আপনি আমাকে, আমরা এখানে জঙ্গিবাদী আক্রমণ হলে দুঃশাসনের কথা বলছি, আমরা কি সরলীকরণ করে ফেলছি কিনা জনাব জুনায়েদ সাকিব? 5 সেকেন্ড, একদম 5 সেকেন্ড, আমাদের হাতে সময় নেই জনাব। একদম 5 সেকেন্ড। অভ্যুত্থান শব্দটি ইতিবাচক শব্দ,
এই শব্দ এখানে প্রয়োগ করার কোনো আপনাকে সুযোগ নেই। ধন্যবাদ। দুষ্কৃতিকারী শব্দটি নেতিবাচক শব্দ। আপনাকে ধন্যবাদ। এটাকে আপনাকে আচ্ছা, পরিষ্কার হতে হবে। অনেকগুলো বিষয়, আমি এতগুলো বিষয় তো ছোট্ট আর করে আপনাকে বলতে আমরা কি পারবো না। সরল করে ফেলছি কিনা? খুব সহজে প্রথমত মানে ইউরোপ কিংবা আমেরিকাতে যে হামলা হচ্ছে এটার সাথে কিন্তু মানে পশ্চিমা বিশ্বের যে সাম্রাজ্যিক নীতি সারা বিশ্বব্যাপী তার একটা সম্পর্ক আছে। ফলে ওইখানে হামলার ওইখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার চাইতে তার আন্তর্জাতিক নীতির সাথে গভীরভাবে সম্পর্কিত। আর দ্বিতীয় হচ্ছে ওইখানকার অভ্যন্তরীণ ব্যবস্থায় কোনো কোনো দেশে, বিশেষত ফ্রান্সে মাইগ্রেন্টদের ব্যাপারে যে নীতি, বিশেষ ধর্মীয় গোষ্ঠীর প্রতি যে নীতি, সেগুলোর নীতিও কিন্তু ওখানে একটা সামাজিক বিক্ষোভের ভূমি তৈরি করে, যেখান থেকে আবার জঙ্গিরা খুব সহজে পিক করার একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারে। কোনো আঙ্কিক সমাধান টানা আবারও সামাজিক বিশ্লেষণ এবং জঙ্গিবাদ আলোচনায় খুবই একবারে ভুল প্রবণতা। সরল এটা করে টানা বলা টানা। যাবে না। হ্যাঁ, চায়না, মালয়েশিয়া কিংবা চায়না, কিউবা, এই সমস্ত দেশগুলোতে আপনি যেটা অথরিটেরিয়ান বলেন, একদমই এটাকে অথরিটেরিয়ান, এই বর্তমান অথরিটেরিয়ান শাসনের সাথে চায়না কিংবা কিউবার কোনো উদাহরণ দেওয়া একেবারেই ঠিক হবে না। এবং সেটার কোনো নাই। ওইখানে ভিন্ন ধরনের নির্বাচনী ব্যবস্থা আছে, ওখানে ভিন্ন ধরনের একটা গণতান্ত্রিক এবং শাসন ব্যবস্থা আছে, যেখানে জনগণের অনেকগুলো অধিকার নিশ্চিত করা আছে। ফলে সেই আলোচনা যেহেতু আমাকে বেশিক্ষণ সময় দিবেন না, আমি ওই জায়গায় বর্তমান সরকার আমি আবারও বলছি, গণতান্ত্রিক পরিবেশ আছে, কারণ এখানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে বোকা বাক্সতে গণতন্ত্র, বুঝছেন? একটু আসি আমি, সেটা হচ্ছে যে সমস্ত গণমাধ্যম মানে অ্যাক্টিভ। ইয়েতে যে কথাটা পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে জঙ্গিবাদ একটা আন্তর্জাতিক ঢেউ আছে। আবারও বলছি যে ওই ঢেউয়ের প্রতিক্রিয়া এখানে নানান ধরনের চেষ্টা চলছে, নানান ষড়যন্ত্র আছে। সেটা আবার এখান থেকে যে বিভিন্নভাবে রসদ সংগ্রহ করছে, তার মধ্যে আমাদের রাজনৈতিক বিভেদ একটা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জায়গায় আমরা ৪৫ বছরে এমন অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছি, যেগুলো সমাজে বৈষম্য, বঞ্চনা, নানানভাবে বিচ্ছিন্নতা, শিক্ষার ক্ষেত্রে নিজের রুট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ধর্মীয়করণ করা সমাজকে, এবং রাজনৈতিক দিক থেকে, যেহেতু আমি রাজনীতি নিয়েই প্রধানত আলোচনা করছি, আমি বাকি বিষয়গুলো আলোচনার সময় পাইনি, এই রাজনৈতিক জায়গাতে বিভেদ এবং রাজনীতির এই যে চরমপন্থা তৈরি করা, এটা এমন একটা অবস্থা তৈরি করেছে যে সমাজে গণতান্ত্রিক মতগুলো বিকশিত হওয়ার ক্ষেত্রগুলোকে সংকুচিত করেছে। এই জমিনটাকে জঙ্গিবাদীরা সুযোগ হিসেবে ব্যবহার করছে। তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে তার দায়িত্ব এই গণতান্ত্রিক পরিসরকে এমন ভাবে বাড়ানো যাতে জঙ্গিবাদীরা একজনকে এই বেহেস্তের কথা বলে হোক, ধর্মের কথা বলে হোক, কিংবা অন্য কোনো কারণে মানুষকে হত্যা করার, নির্মমভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করার, নিরপরাধ লোকজনকে হত্যা করার কোন রকম যুক্তি কোন দিয়ে কাউকে মোটিভেট করতে না পারে, কাউকে সেই পথে চালিত করতে না পারে। সেটা করতে গেলে রুমিন ফারহানা, পরিচয় দিতে হবে। জনাব সুভাষ সিংহ রায়, আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও এতক্ষণ নিউজ আর এক্সট্রায় থাকার জন্য ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করেছিলাম সমাজের মন বুঝতে, কিন্তু রাজনীতির মন বুঝতে গিয়েই প্রধানত পুরো সময়টা চলে গেছে। আমরা আশা করব এই আলোচনা আমরা আমাদের এই নিউজ আর এক্সট্রায় কন্টিনিউ করে যাব। আপনাদের অংশগ্রহণ চাই। থাকুন এটিএন নিউজে। আপনাদের সবাইকে ধন্যবাদ।